আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বর্ষার মাঝামাঝি সময় দিন রাত আধার করে আনা বৃষ্টি। রেল স্টেশনের সামনের কিছুটা জায়গাও কর্দমাক্ত। শুভ্রতা এক হাতে স্কার্ট সামলে অন্য হাতে ভারী সুটকেস নিয়ে এগিয়ে যাচ্ছে। মনটা ধুকপুক করছে তার। মনে হচ্ছে এই বুঝি লাগে যে হাত পা পিছলে পড়বে সে। খুব সাবধানে কাদামাখা জায়গাটুকু পার হয়ে রেল স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালো। গড়ি গড়ি বৃষ্টিতে গায়ের টপসটা অনেকটা ভিজে এসেছে তার। স্কার্টটা দু হাতে ঝেড়ে দিয়ে বাম হাতে পরা ঘড়ির দিকে তাকালো সে। 9:30। চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস স্টেশন ছাড়ার কথা 9:30 অথচ এখনও ট্রেন আসার নামগন্ধই নেই। শুভ্রতা বিরক্ত ভঙ্গিতে পিলারে ঠেস দিয়ে বাইরের বৃষ্টির দিকে তাকালো। কিছুক্ষণের মাঝেই যে মুষলধারে বৃষ্টি শুরু হবে তারই পূর্বাভাস দিচ্ছে প্রকৃতি। ইংরেজিতে এই বৃষ্টিকে বলে ক্যাটস অ্যান্ড ডগস। মুষলধারের বৃষ্টির সাথে কুকুর বিড়ালের কি সম্পর্ক সেইটা জানা নেই শুভ্রতার। শুভ্রতা কপাল কুঁচকে আকাশের দিকে তাকায়। রাতের অন্ধকার আকাশকে চিরে দিয়ে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। সাথে সাথে চারপাশটা সাদা সাদা আলোয় ভরে উঠেছে। এমন একটা ভয়ঙ্কর রাতে একা ঢাকার পথে রওনা দিয়েছে বলে নিজের উপরেই রাগ লাগছে তার। শুভ্রতার পুরো নাম রওশিন আহমেদ শুভ্রতা। ঢাকা কলেজের বাংলার প্রফেসর শাহিনুজ্জামান সাহেবের মেয়ে সে। চট্টগ্রামে মামার বাসায় বেড়াতে এসেছিল শুভ্রতা। মামুর সাথে রাগ করে হুট করে বর্ষার রাতে বেরিয়ে এসেছে বাড়ি ফিরবে বলে। কিছুক্ষণের মাঝেই ট্রেন চলে এলো। শুভ্রতা দীর্ঘশ্বাস ফেলে আবারও ঘড়ির দিকে তাকালো। 9:40। সুটকেস হাতে ঝটপট ট্রেনে উঠে গেল শুভ্রতা। বাবা মা ছাড়া এর আগে কখনোই ট্রেনে ওঠেনি শুভ্রতা। ছোট থেকেই ট্রেন নিয়ে বেশ ভীতি আছে তার মনে। তার ধারণা ট্রেনে উঠতে গেলেই অসংখ্য মানুষের পীড়াপিড়িতে হাত ছুটে গিয়ে অচেনা মানুষের ভিড়ে হারিয়ে যাবে সে। শুভ্রতার টিকিট দেখে নিজের সিটটা খুঁজে নিয়ে সুটকেসটা তাকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ব্যাগ থেকে একটা শাল বের করে গায়ে জড়িয়ে নিয়ে বৃষ্টি দেখতে মগ্ন হলো। রাতের বৃষ্টিগুলোর সৌন্দর্য একদমই অন্যরকম। সাদা সাদা মুক্ত ঢেলে দিচ্ছে কেউ। শুভ্রতা ট্রেনের গায়ে ঠেস দিয়ে চোখ বন্ধ করল। ঠান্ডায় কেমন একটা তন্দ্রা ভাব হচ্ছে তার। শুভ্রতার চোখ মেলল। বৃষ্টি দেখতে দেখতে কখন যে চোখ লেগে গিয়েছিল বুঝতেই পারেনি সে। চাদরটা ভালো করে জড়িয়ে ডান পাশে তাকালো শুভ্রতা। সাদা টি শার্টের উপর কালো জ্যাকেট পরা একটি ছেলে দাঁড়িয়ে আছে। এক হাতে কালো চামড়ার ব্যাগ, অন্য হাতে ভেজা চুলগুলো ঠিক করতে করতে এদিক ওদিক তাকাচ্ছে সে। শুভ্রতা তাকাতেই নম্রভাবে বলে উঠল ছেলেটি, আমার ভুল না হলে আপনি যেখানে বসেছেন সেটা আমার সিট। আমি কি আপনার সিটে বসতে পারি? শুভ্রতা দ্রুত সিট নাম্বারটা খেয়াল করল। সিট নাম্বারটা দেখে তাড়াহুড়ো করে উঠে দাঁড়াতে গিয়েই আঘাত পেল মাথায়। ঠোঁট উল্টে এক হাতে মাথার বাম পাশটাই চেপে ধরে ডান হাতে লাগেজ নিয়ে গিয়ে গায়ের চাদরটা লুটিয়ে পড়ল। শুভ্রতা অস্বস্তিতে খিটমিট করে দ্রুত কাজ করতে গিয়ে আবারও সবটা গুলিয়ে ফেলল। ছেলেটি ব্যস্ত হয়ে বলল, আপনি অতটা ব্যস্ত হচ্ছেন আপু, আপনি ধীরে ধীরে করুন, আমার কোনো তাড়াহুড়ো নেই। ছেলেটার নিতান্ত ভদ্র কণ্ঠে শুভ্রতার খুশিতে গদগদ হয়ে পড়ার কথা থাকলেও তার চোখে মুখে বিরক্তি। ঘুম ভেঙে এমন অযাচিত পরিস্থিতিতে পড়ায় ছেলেটার প্রতি অসম্ভব ক্ষেপে গেছে সে। অনেক কষ্টে লাগেজটা সরিয়ে নিজের তাকে রেখে সিটে বসতে দিয়েও বাঁধালো এক গন্ডগোল। সিটের এক কোনায় রাখা পানির বোতলটা উল্টে দিয়ে সিটের খানিকটা ভিজিয়ে দিল সে। ছেলেটা নীরবে সবটা সহ্য করলেও চোখে মুখে বিরক্তি স্পষ্ট। ভ্রু দুটো খানিকটা কুঁচকে আছে, মুখটাও গম্ভীর। শুভ্রতা বোতলটা ছটপট তুলে ওড়নার কোণে পানিটা মুছে দিয়ে হাসার চেষ্টা করে বলল, সরি। ছেলেটি গম্ভীর স্বরে বলল, ইটস ওকে। ট্রেন ছাড়তে ছাড়তে প্রায় 9:45 বেজে গেল। ট্রেনের জানালা দিয়ে বৃষ্টির ছাট আসছে। শুভ্রতার কাছে ব্যাপারটা ভালো লাগলেও সামনে বসা ছেলেটার ব্যাপারটায় চরম বিরক্ত। ভ্রু কুচকে জানালাটির দিকে তাকিয়ে খানিক বাদে জানালাটা বন্ধ করে দিল সে। শুভ্রতার ইচ্ছে হচ্ছিল ছেলেটাকে ধরে টুকরো টুকরো করে রেল লাইনে ফেলে দিতে, কিন্তু তা তো আর সম্ভব নয়। এই জন্য চুপচাপ বসে রইল সে।
কিছুক্ষণ আগে করা নিজের বোকামিতে নিজেই বিরক্ত হচ্ছে সে। সময়টাকে পিছিয়ে নেয়ার অপশন থাকলে কিছুক্ষণ আগের সময়টুকু ক্রপ করে পৃথিবী থেকে নাই করে দিতে এক মুহূর্ত ভাবত না শুভ্রতা। ঘড়িতে 10:30 বাজতেই হঠাৎই অজানা ভয় হানা দিতে লাগলো তার মনে। রাতে ট্রেনে কেবিন নেয়ার মতো বোকামির জন্য আবারও নিজেকে বকতে লাগলো সে। ভেবেছিল বৃষ্টির রাতে কেবিনে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে ঘুমিয়েই পৌঁছে যাবে ঢাকা, কিন্তু কেবিনের অংশীদার যে একটা ছেলেও হতে পারে মাথাতেই আসেনি তার। এই রাত বিরাত ফাঁকা কেবিনে ছেলেটি যদি তার উপর হামলে পড়ে তখন কি হবে? শুভ্রতা ভয়ে ভয়ে ছেলেটির দিকে তাকালো। ছেলেটি কানে হেডফোন লাগিয়ে ভ্রু কুঁচকে ল্যাপটপ দেখায় ব্যস্ত। তাকে দেখে মনে হচ্ছে খুবই জরুরি কাজে মগ্ন সে। শুভ্রতা বেশ কয়েকবার দোয়া-দরুদ পড়ে বুকে ফু দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। চাদরটা ভালো করে জড়িয়ে নিয়ে সিটের এক কোনায় জড়সড় হয়ে বসে সন্দেহী দৃষ্টিতে বারবার তাকাতে লাগলো। শুভ্রতাকে সম্পূর্ণ অ্যাভয়েড করাটাকেও কেমন রহস্যজনক মনে হচ্ছে তার। আচ্ছা, ছেলেটা শুভ্রতার ঘুমিয়ে পড়ার অপেক্ষা করছে না তো? দীর্ঘ 1.5 ঘন্টা পর মুখ তুলে তাকালো ছেলেটি। অত্যন্ত নম্র কণ্ঠে বলল, আমার একটা কনফারেন্স আছে, আমি কনফারেন্সটা অ্যাটেন্ড করলে আমার সাউন্ডে কি আপনার সমস্যা হবে? শুভ্রতা অদ্ভুত চোখে তাকালো। ভ্রু কুঁচকে কিছু একটা ভেবে দিয়ে হাসার চেষ্টা করে মাথা নাড়ল, যার অর্থ তার কোনো সমস্যা হবে না। শুভ্রতার উত্তর পেয়ে আবারও ল্যাপটপে মুখ গুজল ছেলেটি। খানিক বাদে ইংরেজিতে বকবক করতে লাগলো সে। সুব্রতা মুখের সামনে একটি বই ধরে বইয়ের উপর দিয়ে আর চোখে বারবার ছেলেটির দিকে তাকাচ্ছে। ছেলেটির অতি ভদ্র ব্যবহার ঠিক নিতে পারছে না সুব্রতা। কথায় আছে, অতি জিনিসটাই খারাপ। এই ছেলেটার ক্ষেত্রে প্রবাদটা কতটুকু প্রযোজ্য তাই ভাবছে সে। মাঝরাতে ট্রেন থামল। গন্তব্যে নয়, গন্তব্যের মাঝের কোনো স্টেশনে। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি, একটু আগেও ঢালা বর্ষায় মুখর হয়ে রয়েছে প্রকৃতি। ট্রেনের বাইরে ঘুটঘুটে অন্ধকার। নিস্তব্ধ রাত্রির নিস্তব্ধতাকে চিরে দিতেই কাছের কোনো ডোবায় ডেকে উঠেছে ব্যাঙ। প্রায় আধা ঘন্টা হতে চলল, ট্রেন ছাড়ার নাম নেই। মাঝরাতে কোনো স্টেশনে এতক্ষণ ট্রেন আটকে রাখার কারণ কি যে হতে পারে সেটা বুঝতেই পারছে না অশুভ্রতা। সামনে বসা ছেলেটি হেডফোন কানে নিয়ে সিটে গা এলিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। সুব্রতার মনটা কেমন কু ডাকছে। মাঝরাতে এভাবে ট্রেন থেমে যাওয়ার ব্যাপারটা কিছুতেই হজম হচ্ছে না তার। কই, বাবা মার সাথেও তো রাতে ট্রেনে আসা যাওয়া করছে সে, এমন তো কখনো হয়নি। সুব্রতা মুখ কাচুমাচু করে জানালাটা হালকা খুলে বাইরে তাকালো। বাইরের অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ল না তার। খানিক বাদে সামনে বসে থাকা ছেলেটি নড়ে চড়ে বসলো। হেডফোনটা কান থেকে নামিয়ে ভ্রু কুঁচকে ঘড়ির দিকে তাকালো। তারপর কি ভেবে কেবিন থেকে বেরিয়ে গেল। শুভ্রতারও ইচ্ছে করছিল বাইরে গিয়ে দাঁড়াতে, কিন্তু শেষ পর্যন্ত আর সাহস করে উঠতে পারল না। কেবিনে বসে জানালা দিয়ে উকি ঝুঁকি দিয়ে ব্যাপারটা বোঝার বৃথা চেষ্টা করলো সে। খা খা করা এই রাতের ভয়াবহতাকে বাড়িয়ে দিতেই যেন থেকে থেকে ডেকে উঠছে গ্রাম্য পোকা কোলা ব্যাঙের ছা। শুভ্রতা সিটে গুটিসুটি হয়ে বসে কোলা ব্যাঙ নামটা বিড়বিড় করতে লাগলো। একটা ব্যাঙেরই কত নাম, কোলা ব্যাঙ, সোনা ব্যাঙ, আরও কত কি। এদের আবার বৈজ্ঞানিক নামও আছে। ইংরেজি থেকে বলে ইন্ডিয়ান বুল ফ্রগ। সুব্রতা ভাবে আর অবাক হয়, আচ্ছা মানুষেরা যে তাদের এমন ভয়ানক ভয়ানক নামে চিহ্নিত করে দিয়েছি, কোলা ব্যাঙ মহাশয় কি তা জানে? সুব্রতার ভাবনার মাঝেই কেবিনে ঢুকলো ছেলেটি। কালো চামড়ার ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে যাওয়ার উদ্যোগ করছে সে। সুব্রতা অবাক হলো। হালকা কেশে গলা পরিষ্কার করে বলে উঠল, কোথায় যাচ্ছেন ভাইয়া? ছেলেটি ব্যাগ কাঁধে তুলে নিতে নিতেই সুব্রতার দিকে তাকালো। গম্ভীর গলায় বলল, একটু আগে ঝড়ে রেল লাইনে গাছ ভেঙে পড়েছে, তাতে করে রেল লাইনে ক্ষতিও হয়েছে। সামনে এমন সমস্যা আরও আছে কিনা জানা নেই কারো। গাছ না সরানো পর্যন্ত ট্রেন চলবে না, তাই যাওয়ার ব্যবস্থা করছি। সুব্রতার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বলে কি? সুব্রতাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ব্যাগ হাতে বেরিয়ে গেল ছেলেটি। সুব্রতা যেন অকুল পাথরে পড়ল। তাড়াহুড়ো করে ঘড়ি দেখল সে, 1:03। এই মাঝরাতে কি এই ট্রেনে থাকতে হবে তাকে? সুব্রতা দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল। এই ঝড় বৃষ্টির রাতকে মাথায় নিয়ে ব্যাগ হাতে বেরিয়ে যাচ্ছে অনেকে। চলতি ট্রেনে থাকাটা যতটা না ভয়ের, তার থেকে ভয়ের মাঝরাতে থেমে থাকা এই অনিশ্চিত ট্রেনে। সুব্রতা একাই অন্ধকার রাতে বেরিয়ে পড়ার সাহস যেমন পাচ্ছে না, ঠিক তেমনই একা এই ট্রেনে থেকে যেতেও পারছে না। তারপর জায়গাটাও অচেনা, কোথায় যাবে সে? সুব্রতার এত সব ভাবনার মাঝে তাকে চমকে দিতেই যেন তুমুল শব্দে বাজ পড়ল কোথাও।
বিদ্যুৎ চমকানোর আলোয় বড় বড় করে লেখা স্টেশনের নামটাও চোখে পড়ল তার। আশুগঞ্জ রেল স্টেশন, ব্রাহ্মণবাড়িয়া। হঠাৎ কি মনে করে দৌড়ে কেবিনে গেল শুভ্রতা। ভারী লাগেজটা নিয়ে ঝটপট ট্রেন থেকে নেমে পড়ল সে। বাম হাতে স্কার্টটা হালকা তুলে দৌড় লাগালো ওই ছেলেটার পিছু। কিছুটা কাছাকাছি যেতেই রেগে উঠল শুভ্রতা। এই যে ভাইয়া, শুনছেন? একটু দাঁড়াবেন প্লিজ। ছেলেটি থমকে দাঁড়ালো। এদিক ওদিক তাকিয়ে পেছনে তাকাতেই শুভ্রতাকে দেখতে পেল সে। অন্ধকারে ছেলেটির চেহারা দেখা গেল না। শুভ্রতা হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আপনি কোথায় যাচ্ছেন? ছেলেটি বলল, তখনই তো বললাম বাড়ি ফেরার চেষ্টা চালাচ্ছি। না তা নয়, আপনি কোন শহরে যাচ্ছেন সেটা জিজ্ঞেস করছিলাম। কোথায় যাচ্ছেন? ঢাকায়। ছেলেটির উত্তর পেয়ে শুভ্রতা খুশি হলেও ছেলেটির বিরক্ত ভাবটাও বেশ বুঝতে পারল সে। মনের মাঝে অস্বস্তি আর ভয় কাজ করলেও অনুরোধ গলায় বলে উঠল শুভ্রতা, আমিও ঢাকায় যাব, আমাকে সাথে নেবেন প্লিজ। শুভ্রতার কথায় ছেলেটির মুখের ভাব কেমন হলো অন্ধকারে তা চোখে পড়ল না শুভ্রতার। কিছুক্ষণ চুপ করে থেকে ছেলেটি শান্ত গলায় উত্তর দিল, এই জায়গাটুকু সেফ নয়। তাছাড়া এখন অনেক রাত, আপনি আমার সাথে থাকলে অনেক বিপদ হতে পারে। আই থিঙ্ক বুঝতে পারছেন, তাই সরি। শুভ্রতা আকুতি নিয়ে বলল, প্লিজ দেখুন, আপনি আমার সহযাত্রী। তাছাড়া এজ এ পার্সন একটা মেয়েকে এভাবে ফেলে যেতে পারেন না। আমি একা এসেছি, আপনাকে যা একটু চিনি আর সবাই অপরিচিত। এত রাতে ট্রেনে থেকে যাও তো রিস্ক, বলুন প্লিজ। ছেলেটি ছোট্ট নিঃশ্বাস ফেলল। বিরক্তিতে সারা শরীর শিরশির করছে তার। নিজের মনে বিড়বিড় করে বলল, আজ এরা ঝামেলা। কিছুক্ষণ অপেক্ষা করে বলল, আচ্ছা বেশ, চলুন। শুভ্রতা খুশিতে গদগদ হয়ে বলল, থ্যাঙ্কস। ছেলেটি কিছুই বলল না। একে তো মাঝরাত, তার উপর টিপটিপ বৃষ্টি। এমন একটা রাতে রাস্তাঘাটে মানুষ তো দূরের কথা, দু একটা গাড়িও চোখে পড়া দেয়। গাছের পাতা বেয়ে পড়া বৃষ্টির পানির শব্দ আর দুজনের পায়ের ছপছপ আওয়াজ যেন রাত্রিকে আরও রহস্যময় আর ভৌতিক করে তুলছে ক্রমাগত। শুভ্রতার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অচেনা অজানা এক ছেলের সাথে এমন নিস্তব্ধ একটি রাতে অচেনা রাস্তায় হেঁটে চলছে, ভাবতেই শরীর শিউরে উঠছে তার। শুভ্রতার মা রাদিবা আহমেদের জ্ঞান হারানোর জন্য এই ছোট্ট খবরটুকুই যথেষ্ট। শুভ্রতা ছেলেটাকে ঠিক বিশ্বাস করে উঠতে পারছে না, আবার অবিশ্বাসও করতে পারছে না। এই মাঝামাঝি ধরনের ফিলিংসটা খুবই বাজে। এতে না বিশ্বাস করে মনকে আত্মস্থ করা আর না অবিশ্বাস করে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলা যায়, ছেলেটা খারাপ, ভয়ানক খারাপ। শুভ্রতার ভয় আর আতঙ্ককে আরও একচোট বাড়িয়ে দিতেই কোনো এক গলির ভেতর থেকে ডেকে উঠল এক কুকুর। নিস্তব্ধতার মাঝে হঠাৎ এমন শব্দে চমকে উঠে ছেলেটির দিকে কিছুটা চেপে দাঁড়িয়ে হাঁটতে লাগলো শুভ্রতা। পরিচিত কেউ হলে নির্ঘাত শক্ত করে হাত চেপে ধরত শুভ্রতা, কিন্তু এ তো অপরিচিত এক যুবক। একটা দীর্ঘশ্বাস ফেলে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে উঠল শুভ্রতা, কোথায় যাচ্ছি আমরা? ছেলেটি শান্ত গলায় বলল, একজন বলল সামনে একটা বাজার আছে, ওখানে সিএনজি পেলেও পেতে পারি। আমরা এখন বাজারের দিকে এগোচ্ছি। সাবধানে, সামনে গর্ত আছে। শুভ্রতা গর্ত খেয়াল করলো, তারপর নিচু গলায় বলল, আর কতক্ষণ হাঁটতে হবে? জানি না, মনে হয় চলে এসেছে, চলুন গিয়ে দেখি। কয়েক মিনিট হাঁটার পর বাজারে গিয়ে পৌঁছালো তারা। কিন্তু এই অন্ধকার বর্ষার রাতে বাজারটাকে ঠিক বাজার বলে মনে হচ্ছে না। সব দোকানপাটের শাটার নামানো, চারিদিকে মানুষের ছায়াটা পর্যন্ত নেই। বেঞ্চের নিচে কাগজ দিয়ে পেঁচানো ঠেলা গাড়ির ওমে শুয়ে থাকা একটা দুটো কুকুর শুধু মাথা উঁচিয়ে ডেকে উঠল। দুবার ডেকে আবারও গলা নামিয়ে আরাম করতে ব্যস্ত হয়ে পড়ল। শুভ্রতার নিজের গালে নিজের চর লাগাতে ইচ্ছে করছে। কি দরকার ছিল এই রাতে বাসা থেকে বের হওয়ার? বিরক্তিকর। কিছুক্ষণ অপেক্ষা করতে একটা সিএনজির দেখা মিলল তাদের। ছেলেটি হাত উঁচিয়ে সিএনজি থামতে বলে ড্রাইভারের দিকে এগিয়ে গেল। সিএনজির উপর দু হাত রেখে খানিকটা ঝুঁকে গিয়ে বলল, মামা, ঢাকা যাবা? না মামা, এই রাইতে এত দূরের ট্রিপ লইতাম না, তারপরও জ্বর বৃষ্টি। মামা যাও না একটু কষ্ট করে, 3 ডাবল ভাড়া দেবো নি মামা, তাও চলো না প্লিজ। না মামা, হইতো না, সামনে চেকপোস্ট আছে, পুলিশে আটকাইব, আমার কাগজপত্রও ঠিক নাই, নয়তো দিয়াইতাম। এটা কোনো কথা? আচ্ছা, এখানে কি বাস সার্ভিস কিছু পাবো মামা? না, এই রাইতে তো পাইবেন না,
এমন জ্বরের রাইতে বের হইছেন কেন? এখন কোন গাড়ি ডাকা যাইতো না, তাও দেখেন পাইলেও পাইতে পারেন। ছেলেটি হালকা হেসে বলল। আচ্ছা ধন্যবাদ মামা, তুমি যাও। সিএনজি ড্রাইভার চলে যেতেই ছেলেটি শুভ্রতার পাশে গিয়ে দাঁড়ালো। বিদ্যুৎ চমকানোর আলোয় ছেলেটির কপালের চিন্তার ভাঁজটি স্পষ্ট দেখতে পেল শুভ্রতার। আবারও বিদ্যুৎ চমকে মুষলধারে বৃষ্টি শুরু হলো। দুজনেই দৌড়ে গিয়ে দাঁড়ালো একটি দোকানের দাওয়ায়। দোকানের ভাঙাচোরা অবস্থা দেখে মনে হচ্ছে দোকানটা একটা চায়ের স্টল। এদিক সেদিক চোখ ঘুরিয়ে জড়সড় হয়ে দাঁড়ালো শুভ্রতা। শীতে থেকে থেকে কেঁপে উঠছে সে। এমন একটা বাজে পরিস্থিতিতে আগে কখনোই পড়েনি সে। এই ছেলেটা যদি এখন ওর উপর হামলেও পড়ে তবুও কিচ্ছু করার নেই শুভ্রতার। ভয়ে অসহায়ত্বে পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে তার। ডান হাতে বাম হাতের বাহু ঘষতে ঘষতে কাপা গলায় বলে উঠল শুভ্রতা। এখন কি হবে? কিভাবে যাব আমরা? ছেলেটির সহজ স্বীকারোক্তি। জানি না, আপনার বেশি ঠান্ডা লাগলে আমার জ্যাকেটটা নিতে পারেন। শুভ্রতা হাসার চেষ্টা করে বলল, থ্যাঙ্কস, বাট লাগবে না, আমি ঠিক আছি। আরও কিছুক্ষণ নীরবে বৃষ্টির শব্দ শুনল দুজন। টিনের চালায় ঝনঝন করে বেজে চলেছে বৃষ্টির প্রতিটি ফোঁটা। দুজনের মনেই উদ্বেগ, বাড়ি কি করে ফিরবো এবার। প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর নিজের ফোনটা বের করে কাউকে ফোন লাগালো ছেলেটি। দুবার রিং হওয়ার পর ফোনটা রিসিভ হলো। হ্যালো আরাফ? ওপাশ থেকে ঘুম ঘুম গলায় বলে উঠল কেউ। হো, কে? আমি সাদাব বলছি। এই তুই না ব্রাহ্মণবাড়িয়ার? হো, কেন বলতো? এই রাইতে তুই জাস্ট এই কথা জিজ্ঞানোর জন্য ফোন দিয়েছিস? অলওয়েজ বেশি কথা না বললে চলো না তোর, হ্যাঁ? এনিওয়ে, এখন তুই কই, ঢাকায় নাকি ব্রাহ্মণবাড়িয়ায়? ঢাকায় আছি দোস্ত, ব্রাহ্মণবাড়িয়া যাই না, প্রায় 5 মাস হলো। কিন্তু কাহিনীটা কি? আরে আশুগঞ্জ এসে তো ট্রেনে প্রবলেম হয়েছে, নেমে এসেছি। ভাবলাম সিএনজি নিয়ে চলে আসবো ঢাকায়। এখন তো সিএনজি চৌচাও চোখে পড়ছে না, তার উপরে বৃষ্টি আবার। আরাফ উদ্বেগ মাখা গলায় বলল, এখন কই আছিস তুই? বুঝতে পারছি না, মনে হয় আশুগঞ্জ বাজারে। হাই আল্লাহ, এত রাতে তো ওইখানে সিএনজি পাবি না দোস্ত, তারপরও বলছিস বৃষ্টি। তোর সমস্যা বলতে বলি নাই বেটা, সমাধান বল, কি করবো এখন? আমি ওইখানে থাকলে না হয় কিছু একটা করতে পারতাম, ওইখান থেকে তো কিছু করতে পারছি না দোস্ত। আচ্ছা ঠিক আছে, ফোনটা রাখ। কথাটা বলেই ফোন কাটল সাদাফ। শুভ্রতা আর চোখে অন্ধকারে ঢাকা ছেলেটিকে দেখছে। ও ভাবতেই পারেনি ছেলেটি এত কথা বলতে পারে। শুরু থেকেই কেমন গম্ভীর গম্ভীর ভাব। আপনি বরং পাশের বেঞ্চটায় বসুন, কতক্ষণ আর এভাবে দাঁড়িয়ে থাকবেন? শুভ্রতা জবাব দিল না। একটা দীর্ঘশ্বাস ফেলে পাশে রাখা আধ ভেজা বেঞ্চটাতে বসে পড়ল। ডান হাতে বাম হাতের বাহু ঘষতে ঘষতে মিনমিন করে কিছু একটা বলল, কিন্তু সেই কণ্ঠ সাদাফের কান পর্যন্ত পৌঁছালো না। পৌঁছানোর কথাও নয়, বৃষ্টির এমন ঝংকারে চিৎকার করে বলা কথাও যেখানে কানে পৌঁছানো দায়, সেখানে শুভ্রতার বিড়বিড় কান পর্যন্ত পৌঁছাবে না, এইটাই স্বাভাবিক। শুভ্রতা এবার গলা পরিষ্কার করে চেঁচিয়ে বলল, আমরা কি ঢাকা থেকে অনেক বেশি দূরে আছি ভাইয়া? সাদাফ ঘুরে তাকালো। অন্ধকারে কারো মুখই স্পষ্ট নয়। গলা উঁচিয়ে বলল, ঢাকা থেকে 90 কিলোমিটার দূরে আছি, খুব বেশি দূর বলতে পারি না। আচ্ছা, এখানে কোনো হোটেল নেই? সাদাফ শুভ্রতার অন্ধকারাচ্ছন্ন ঝাপসা মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। খানিক নীরব থেকে বলল, উপজেলা শহর যেহেতু, হোটেল তো অবশ্যই আছে, কিন্তু কোথায় আছে সেটা ঠিক বলতে পারছি না। কোথায় দাঁড়িয়ে আছি তাই তো বুঝতে পারছি না। সাদাফ বিরক্তি নিয়ে বেঞ্চের এক কোণে মাথা নিচু করে বসল। রাগের শরীরটা রিরি করলেও বেশ শান্ত হয়ে বসে আছে সে। ঝড়ের জন্য লোডশেডিং হচ্ছে, সারা শহর অন্ধকারে ঢাকা। গুগল ম্যাপেও নিজেদের অবস্থান বুঝতে পারছে না সাদাফ। নেটওয়ার্কের খুবই বাজে অবস্থা। তারপরও ফোনের চার্জও প্রায় শেষের দিকে। নিজে একা থাকলে এতটা ভাবতে হতো না তাকে, কিন্তু সে তো একা নয়, সাথে আছে একটি মেয়ে। অপরিচিত হলেও মেয়েটিকে সেফ রাখার দায়িত্ব এখন তার। সাদাফ দীর্ঘশ্বাস ফেলল। প্রায় সাথে সাথে বৃষ্টির শব্দের সাথে পাল্লা দিয়ে বেজে উঠল তার ফোন। ফোনের স্ক্রিনে আরাফের নাম ভাসতে দেখে ফোনটা রিসিভ করলো সে। হ্যালো সাদাফ, কিছু ব্যবস্থা করতে পারছিস? না, এই বৃষ্টির মাঝে কি ব্যবস্থা করতে বলিস আমায়? হ্যাঁ, বিরক্ত না করে ফোনটা রাখ। আরে রাগিস কেন? শোন তো, তুই কি কোনোভাবে
রায়পুর পর্যন্ত আসতে পারবি? রায়পুরাই আমার দুলাভাই আর বড় আপা থাকে। আজ রাতটা ওদের ওখানে কাটিয়ে কাল সকালে বাস ধরে চলে আসবি, পারবি না? আশুগঞ্জ থেকে কতটুকু দূরে? তাছাড়া এখানে তো গাড়ি ঘোড়া কিছুই নেই, তার উপর আবার মুষলধারে বৃষ্টি, কেমনে যাব? বেশি দূরে না, 33-37 মিনিট লাগবে। আগুগঞ্জ থেকে 22 কিলোমিটারের মতো হবে। একটু ট্রাই করে দেখ, সিএনজি টিএনজি পাইয়া যাইতেও পারিস। এমনি কতক্ষণ খালি থাকবি? দুলাভাইয়ের ভাষায় গিয়া আজকের রাতটা কাটিয়ে কাল সকালে চলে আসলি? কিছু একটা বলতে গিয়েও থেমে গেল সাদাফ। হঠাৎ করে শুভ্রতার কথা মনে পড়ল তার। শান্ত গলায় বলল, আরেকটা সমস্যা দোস্ত, আমি একা নেই, সাথে একটা মেয়েও আছে। আরব যেন আকাশ থেকে পড়ল। ফোনের ওপাশ থেকে সন্দেহী গলায় বলল, মাইয়া? কোন মাইয়া? পৃথা? আরে পৃথা হলে কি মেয়ে বলতাম, নাম ধরে তো বলতাম। আর ওকে নিয়ে আমি ঢাকা কেন আসবো? তার উপর ওর সামনে এক্সাম না। আরাফ এবার চেঁচিয়ে উঠল, তাহলে কোন মাইয়া? এমনি তো খুব পাট নাও মামু। তো এখন কি রাত বিরাইতে মাইয়া লইয়া ঘুরে বেড়াও? তলে তলে টেম্পো চালাও মিয়া? সাদাফ বিরক্তি নিয়ে বলল, ফালতু কথা বন্ধ কর, এসব কিছুই না। ট্রেনের এক কেবিনেই ছিলাম, মাঝে রাতে ট্রেনে একা একটা মেয়ে ঢাকাতে রিস্ক না, তাই আমার সাথে নেমে এসেছে তখন তো। আরাফ আগ্রহ নিয়ে বলল, নাম কি দোস্ত? দেখতে কেমন? প্রেমে পড়ছ নেই? সাদাফের ভ্রু কুচকে এলো। আরফকে ফোন দেওয়াটাই সবচেয়ে বড় ভুল হয়েছে তার। বিরক্তি নিয়ে বলল, ফোন রাখ ডাফার, তোর হেল্পের কোনো দরকার নেই আমার। আরফ ক্ষুণ্ণ মনে বলল, চেতস কেন? আচ্ছা যা, বলা লাগবো না, ফিরে বলিস। এখন রায়পুর যাওয়ার ব্যবস্থা কর, আমি দুলাভাইরে বইলা দিতাছি। সাদাফ ফোন রেখে উঠে দাঁড়ালো। শুভ্রতাকে উদ্দেশ্য করে বলল, সাদাফ ওর উত্তরের অপেক্ষা না করে ঘড়িটা খুলে বেঞ্চের উপর রেখে বৃষ্টি মাথায় বেরিয়ে পড়ল। কোথায় গেল কে জানে। সাদাফ বের হওয়ার খানিক বাদে ঠান্ডা, ভয় আর দুশ্চিন্তায় মরমর অবস্থা শুভ্রতার। এতক্ষণ শুধু বাড়ি ফেরার টেনশন থাকলেও এখন তার সাথে যোগ হয়েছে ভূতের টেনশন। চারপাশে বৃষ্টির শব্দ ছাড়া কিছুই কানে আসছে না। অন্ধকারে নিজের হাত দেখাটাও যেখানে দুষ্কর, সেখানে শুভ্রতার মনে হচ্ছে তার পাশেই হয়তো কেউ দাঁড়িয়ে আছে। বিশ্রী চোখ দুটো দিয়ে তার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। এক্ষুনি ভয়ঙ্কর চেহারা নিয়ে হামলে পড়বে তার উপর। শুভ্রতা ঢোক গিলে কাঁপা কাঁপা বুক নিয়ে পাশে তাকায়। অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ে না তার, তবুও ভয়, প্রচণ্ড রকমের ভয়। শুভ্রতা মনে মনে দোয়া দরুদ পড়তে থাকে। দোয়া পরে বুকে ফু দিয়ে বিড়বিড় করে সে, হে মাবুদ, এই রক্ষাকর্তা, একবারের মতো বাঁচিয়ে দাও। আর প্রমিস, আর জীবনেও এমন বোকামি করবো না আমি। প্লিজ প্লিজ প্লিজ, এইবারই শেষ। শুভ্রতার এবার কান্না পাচ্ছে। ট্রেনে থাকতে শেষ কথা হয়েছিল বাসায়। না জানি কত চিন্তা করছে মা। এই অন্ধকারে ফোনটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলেটা কোথায় গেল কে জানে। শুভ্রতার মনে হচ্ছে ঘড়ির কাঁটা ঘুরছে না। একদম স্থির হয়ে উৎসাহী চোখে শুভ্রতার করুণ পরিণতি দেখছে আর মুখ টিপে হাসছে। শুভ্রতার ফারদিন হাসান নামক ছেলেটিকে কেঁচোয় ভরা ডোবায় ডুবিয়ে মারতে ইচ্ছে করছে। একমাত্র এই ব্যক্তিটির জন্যই এতটা করুণ অবস্থা তার। এই ছেলে তাকে দেখতে এসেছিল বলেই তো মামুর সাথে রাগ করে বেরিয়ে এসেছে সে। কী দরকার ছিল তাকে দেখতে আসার? আর দেখতে যদি আসতেই হতো তাহলে রাতে কেন, দিনে আসতে পারলো না? তাহলে তো দিনের বেলা রাগ করে ব্যাগ উঠিয়ে চলে আসতো শুভ্রতা। এমন সময় জ্ঞানহীন একজন মানুষ কি করে প্রফেসর হয় বুঝে উঠতে পারে না শুভ্রতা। বেয়াদব একটা। ভয়ে যখন স্ট্রোক করবে অবস্থা ঠিক তখনই কারো ডাক কানে এলো তার। রাস্তায় একটা সিএনজি থেকে তাকে উদ্দেশ্য করেই ডাকছে কেউ। শুভ্রতার ভয়টা শিরায় উপশিরায় ছুটতে লাগলো ক্রমাগত। শুভ্রতার সারা শব্দ না পেয়ে সিএনজি থেকে নেমে তার সামনে এসে দাঁড়ালো কেউ। বলল, কখন থেকে ডাকছিলাম, সাড়া দিচ্ছিলেন না কেন? দ্রুত চলুন, অনেক কষ্ট করে একটা সিএনজি জোগাড় করেছি। শুভ্রতা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, এই সিএনজি ঢাকা যাবে? সাদাফ ব্যাগ কাঁধে নিয়ে ঘড়িটা পকেটে পুরে ভেজা চুপচুপে শরীর থেকে পানি ঝাড়তে ঝাড়তে বলল, না, রায়পুরা পর্যন্ত যাবে, ওখানে আমার বন্ধু দুলাভাইয়ের বাসা। প্লিজ তাড়াতাড়ি চলুন। কথা শেষ করে শুভ্রতার লাগেজটাও নিজের হাতে তুলে নিয়ে সিএনজির দিকে এগিয়ে গেল সে। শুভ্রতা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ছুটে গিয়ে উঠে পড়ল সিএনজিতে। সাদাফের গা বেয়ে জল গড়াচ্ছে। ঠান্ডাটা বোধহয় এবার লেগেই যাবে। সিএনজির দুই ধারেই পর্দা টেনে দেওয়া হয়েছে। বাতাসের তেজে পর্দা সরে গিয়ে
বারবারই ভিজিয়ে দিয়ে যাচ্ছে শরীর। অন্ধকারে দুটো পর্দার আড়ালে বসে আছে অচেনা দুজন মানুষ। কি একটা দমবন্ধকর পরিস্থিতি। না আছে মুখে কোনো কথা, আর না আছে বলার কোনো ইচ্ছে। দুজনেই দুশ্চিন্তায় অস্থির। প্রায় আধা ঘন্টা 40 মিনিট পর রায়পুরে গিয়ে পৌঁছালো তারা। আরব যে রাস্তায় দাঁড়াতে বলেছিল সেখানেই একটা ভাঙা ঘরের কাছে দাঁড়ালো ওরা। বৃষ্টি অনেকটাই কমে এসেছে এখন, দু একটা ফোঁটা পড়ছে মাত্র। সাদাফ ভাড়া মিটিয়ে আরাফকে কল করলো, কিন্তু রিসিভ হলো না। 2-3 বার ট্রাই করার পর বিরক্ত হয়ে পড়লো সাদাফ। আরাফ এতটা কেয়ারলেস কী করে হতে পারে ভাবতে পারছে না সে। প্রায় 10 মিনিট চুপচাপ দাঁড়িয়ে থাকার পর মৃদু কণ্ঠে বলে উঠল সুব্রতা। কি হয়েছে? আমরা এখন কোথায় যাব? সাদাফ সোজা সাপটা জবাব দিল, জানি না। সুব্রতার চোখ কপালে উঠে গেল। বিস্ময় নিয়ে বলল, মানে জানেন না মানে কি? আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে থাকবো এখন? মনে হচ্ছে জায়গাটা গ্রামের দিকে। সাদাফ জবাব দিল না। আবারও ফোন লাগালো আরাফকে। এবার ফোনটাই বন্ধ পাচ্ছে। এই মুহূর্তে আরাফকে ধরে ইচ্ছে মতো পেটাতে ইচ্ছে করছে সাদাফের। একটা মানুষ এতটা কেয়ারলেস কী করে হতে পারে? সাদাফরা যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তার পাশের ঘরের জানালাটা খুলে গেল হঠাৎ। কেউ একজন তীক্ষ্ণ আলো ছুড়ে দিয়ে বলল, কেডায় কথা কয়? কে ওইখানে? হাসমত? সাদাফ সুব্রতা উত্তর খুঁজে পাচ্ছে না। কি বলবে গুছিয়ে নেওয়ার আগেই বাইরের দরজাটা খুলে বেরিয়ে এলো একটি লোক। টর্চের আলোর লোকটির বিপরীতে হওয়ায় লোকটির মুখ দেখতে পেল না তারা। লোকটি গলা খাকারে দিয়ে বলে উঠল, আব্বা, হাসমত না, একটা মাইয়া আর একটা পোলা খাড়াই আছে, চিন্তাছি না। ও বেটা, বাড়ি কই? মাইয়া মানুষ লইয়া রাইতের বেলা এখানে দাঁড়ায় আছো কেন? মতলব কি? সাদাফ অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আসলে আমরা ঢাকা যাচ্ছিলাম, গাড়িটা নষ্ট হয়ে যাওয়ায় আটকে পড়েছি। এই রাতে তো গাড়িও পাওয়া যাচ্ছে না, তাই এখানে দাঁড়িয়ে আছি। সাদাফের কথাটা বিশ্বাসযোগ্য হলো কিনা বোঝা গেল না। লোকটি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। টর্চের আলো ওদের মুখে ফেলে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো। ততক্ষণে আরও দুজন লোক এসে দাঁড়িয়েছে তার পাশে। তাদের মধ্যে একজন বৃদ্ধ লোকটি বলল, তা তোমার সাথে মায়াটা কিডা? ভাগাইয়া লই আইছো নাকি? সাদাফ স্পষ্ট গলায় বলল, না না, ভাগিয়ে আনবো কেন? ও আমার বউ। লোকটির চোখে মুখে সন্দেহী গলায় বলল, কিন্তু মায়াটার গায়ে তো ভিয়াতের কোনো চিহ্নই নাই, নাকপুল চুড়ি কিছুই তো নাই। সাদাফ নির্লিপ্ত গলায় বলল, এখন কি মেয়েরা এসব মানে চাচা? তাও ঠিক। চাচা, আজকে রাতটা কি থাকা যাবে এখানে? আশেপাশে হোটেল টাইপ কিছু আছে? হোটেল তো শহরের মধ্যেই, এইখানে ফাইতা না। তয় আমাকে বাড়িতে থাকতে পারো। স্বামী স্ত্রী যখন, তখন আর সমস্যা নাই। সাথে সাথেই পাশ থেকে বলে উঠল কেউ, মামা, এখনকার মানুষ কি বিশ্বাস করন যায়? বিয়ে আসলে হয়েছে কি না কেডা জানে? থাকতে দিয়া যদি ঝামেলায় পড়েন, আপনি হইলেন হাজি মানুষ, মান সম্মান আছে না? লোকটা এবার চিন্তায় পড়ে গেল। খানিক চুপ থেকে বলল, তয় কি করতাম? এই ফলাফান দুইটা এই রাইতে কই যাইব? আল্লাহর দুনিয়ায় বিপদে মানুষকে সাহায্য না করলে আল্লাহ বেজার হইব। ছেলেটি এবার ফিস করে বলে উঠল, মামা, আমি কই কি, আপনি তো কাজী, এক কাম করেন, হ্যাগর আবার বিয়া পড়াই দিন। কোনো ঝামেলা হলে তো প্রমাণ দিতে পারবেন যে হেতিরা জামাই বউ। লোকটির কথায় চমকে উঠল সাদাফ সুব্রতা। এইসব কি বলছে এরা? লোকটিকে ঠাটিয়ে চর বসাতে ইচ্ছে করছে সাদাফের। এমন ফালতু আর বলদ মার্কা আইডিয়া দেওয়ার জন্য লোকটিকে গুনে গুনে 200 থাপ্পড় দেওয়া উচিত। সুব্রতা একদম থ মেরে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে, কেন হচ্ছে, সবই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে তার। তবে বৃদ্ধ লোকটির গলা খুশি। ভাগ্নের আইডিয়াটা চমৎকার লেগেছে তার। ভালা বলছো মিজান, তোমরা ঘরে আহ। আলামিনের মা, ও আলামিনের মা, মেহমান আইছে, সমাদর করো। সাদাফ ঠায় দাঁড়িয়ে আছে। এর থেকে ওই ভাঙা চায়ের দোকানে ঝিম ধরে বসে থাকাটা হয়তো ভালো ছিল। কেন যে এই আরাফকে ভরসা করতে গেল? তাকে এমন বিপদে ফেলে নির্ঘাত নাক ডেকে ঘুমোচ্ছে ফাজিলটা। একটা শক্ত চৌকিতে বসে আছে সাদাফ। তার থেকে একটু দূরেই গুটিসুটি হয়ে বসে আছে সুব্রতা। বৃদ্ধ লোকটি কি সব খাতাপত্র নিয়ে বসেছেন তাদের বিয়ে পড়াবে বলে।
সাদাফ অনেকবার বলেছে এসবের দরকার নেই, কিন্তু কে শুনে কার কথা। এদিকে শুভ্রতা কেঁদে দিবে অবস্থা। রাগ জিনিসটা যে খুবই খারাপ, আর রাগ করে নেওয়া সিদ্ধান্তটা তার থেকেও ভয়ানক খারাপ, তা এখন হারে হারে টের পাচ্ছে শুভ্রতা। হাজারবার বোঝানোর পরও বদ্ধপরিকর বৃদ্ধ গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, তোমার নাম কি বাবা? পুরো নাম? সাদাফ বাধ্য হয়ে বলল, রাফাত আল সাদাফ। বৃদ্ধ এবার শুভ্রতার দিকে তাকিয়ে বলল, তোমার নাম কি মা? শুভ্রতা উত্তর দিল না। বৃদ্ধের কণ্ঠ তার কান পর্যন্ত পৌঁছালোই না। 3 বার জিজ্ঞেস করার পর অসহায় মুখে বলল, রৌশিন আহমেদ শুভ্রতা। শুভ্রতার নামটাই প্রথম শুনল সাদাফ। এতটুকু সময় একসাথে থাকার পরও কেউ কারো নামটুকু জিজ্ঞেস করার সময় পায়নি বা প্রয়োজন বোধ করেনি। শুভ্রতার চেহারাটাও তেমন ভালো করে খেয়াল করেনি সাদাফ। বৃদ্ধের কথায় ভাবনার সুতো ছিল সাদাফের। বাবা, দেনমোহর কত লিখমু? 101 টাকা লিখি, চলবে? শেষ পর্যন্ত জোরে পড়ে বিয়েটা হয়েই গেল। কবুল বলার সময় শুভ্রতার গলা চেপে আসছিল, মনে হচ্ছিল গলায় কোনো ধারালো ছুরি ধরে আছে কেউ। বৃদ্ধ লোকটির কথার তেরে তৎক্ষণাৎ 101 টাকা দেনমোহর পরিশোধ করতে হলো সাদাফের। দেনমোহর দিতে গিয়ে শুরু হলো আরেক বিপত্তি। 100 টাকা তো আছে, কিন্তু 1 টাকা তো নয়, এখন উপায়? বৃদ্ধ পড়লেন মহা দুশ্চিন্তায়। সবশেষে বৃদ্ধের ভাগ্নের থেকে 10 টাকার পরিবর্তে 1 টাকা দিয়ে দেনমোহর পরিশোধ করল সাদাফ। শুভ্রতার এই মুহূর্তে পুকুরে ঝাঁপ দিয়ে মরে যেতে ইচ্ছে করছে। তার মা ঠিকই বলে, তার মতো স্থূল বুদ্ধি সম্পন্ন মেয়ে কোনো একদিন স্বেচ্ছায় ভয়ানক ধরনের বিপদে পড়বে। লেগে গেল তো কথা। জানালার পাশে দাঁড়িয়ে আছে শুভ্রতা। টিনের জানালাটা বাতাসের তাণ্ডবে অদ্ভুত রকম শব্দ করে চলেছে সেই কখন থেকে, কিন্তু সেই শব্দ কান পর্যন্ত পৌঁছাচ্ছে না শুভ্রতার। দৃষ্টি বৃষ্টিহীন অন্ধকারে স্থির, মাথায় চলছে হাজারো প্রশ্ন। কি হবে এরপর? এই ইনসিডেন্টের বিয়ের কথাটা কোনোভাবে মা বাবার কানে গেলে তারা কি ছেড়ে কথা বলবে তাকে? সারা জীবন ব্যাপী দিয়ে আসা স্বাধীনতায় তারা কি আফসোস করবে না? তাছাড়া ছেলেরাই বা কী করবে এবার? সুযোগ পেয়ে হামলে পড়বে না তো তার উপর? স্বামীর অধিকারের প্রশ্ন তুলে জোর জবস্তি করবে না তো আবার? শুভ্রতার ভাবনার মাঝেই ভেতরে ঢুকল সাদাফ। হাতে ভেজা কাপড়, মাত্রই ভেজা কাপড় বদলেছে সে। এক হাতে দরজায় ছিটকানি দিয়ে ঘুরে দাঁড়াতেই কথা ছুড়ল শুভ্রতা, দেখুন, বিয়ে হয়েছে মানে যে স্বামীর অধিকার ফলাতে আসবেন তা কিন্তু হবে না। আমি এই বিয়ে মানি না, সো আমার আশেপাশে আসার চেষ্টাও করবেন না। একদমে কথাগুলো বলে থামল শুভ্রতা। সাদাফ ভেজা কাপড়গুলো টিনের বেড়ার সাথে ঝুলানো দড়িটাতে মেলে দিয়ে শুভ্রতার দিকে তাকালো। ঘরের এক কোণে একটা চার্জার লাইট জ্বালানো, ঘরময় আবছা মৃদু অন্ধকার। সাদাফ ভ্রু কুঁচকে বুঝতে পারেনি, এমন ভাব নিয়ে বলল, মানে? শুভ্রতা এবার সরাসরি তাকালো। আলো আধারিতে দুজনের মুখে অস্পষ্ট। শুভ্রতা শক্ত গলায় বলল, মানিটা খুবই সহজ। আপনি আমাকে ছোঁয়ার চেষ্টাও করবেন না, নয়তো ব্যাপারটা ভালো হবে না। সাদাফের মেজাজ এমনিতেই তেতো ছিল। শুভ্রতার কথায় রাগটা এবার 16 গলায় পূর্ণ হলো। কপট রাগ নিয়ে বলল, অদ্ভুত, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনাকে ছোঁয়ার জন্য আমি নেচে বেড়াচ্ছি। শুভ্রতা আগের মতোই শক্ত গলায় বলল, অবশ্যই নেচে বেড়াচ্ছেন। একমাত্র আপনার জন্য এত সব কাহিনী হয়ে গেল। কি দরকার ছিল আমাকে বউ বলার? সত্যিটা বললে আজ এমন একটা পরিস্থিতিতে পড়তে হতো না। বউ বলা যথেষ্ট কারণ ছিল শুভ্রতা। গ্রামের লোকেরা একটু ব্যাকডেটেড হয়। এত রাতে একা একজোড়া ছেলে মেয়েকে নিশ্চয়ই ভালো চোখে দেখতো না ওরা। তাছাড়া আপনি আমার কোনো রিলেটিভও নন। তখন আমাদের সাহায্যের প্রয়োজন ছিল। স্বামী স্ত্রী না বলে যদি বলতাম অপরিচিত সহযাত্রী, তাহলে তারা সাহায্য তো দূর, উল্টে সন্দেহের দৃষ্টিতে তাকাতো। তাছাড়া আমি কি জানতাম যে ওরা এমন একটা অ্যাকশন দেবে? তখন নয় জানতেন না বা বুঝতে পারেননি, কিন্তু যখন বিয়ের কথা বলো তখন তো অ্যাটলিস্ট সত্যটা বলতে পারতেন। সাদাফ বিরক্ত গলায় বলল, হ্যাঁ তাই তো, একবার বলি স্বামী স্ত্রী, তো আরেকবার বলি স্বামী স্ত্রী নই। তাহলে ব্যাপারটা কি বিশ্বাসযোগ্য হতো? তখন দেখা যেত আমাদের সব কথাই অবিশ্বাস করছে তারা। তাছাড়া বিয়েটা আমিও ইচ্ছে করে করিনি, ওদেরকে বোঝানোর চেষ্টাও করেছি, বাট কাজে না লাগলে আমি কি বাকিত্ব। শুভ্রতা দীর্ঘশ্বাস গোপন করে আবারও জানালার বাইরের অন্ধকারের দিকে চোখ রাখল। তর্ক করার ইচ্ছে বা শক্তি কোনোটাই নেই তার। মৃদু গলায় প্রশ্ন করল, এখান থেকে ঢাকা যাওয়ার উপায় কি? সাদাফ বিছানার এক কোণায় বসে বলল, বাড়ির সাথে তো রাস্তা। ওনারা বললো রাস্তা দিয়ে অটোরিকশা দিয়ে গেলে বাস স্ট্যান্ড পর্যন্ত গেলে ওখান থেকে বাস ধরে ঢাকার বাস নাকি অ্যাভেলেবল। শুভ্রতা ছোট্ট করে জবাব দেয়। ও,
সাদাফ একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। শুভ্রতাকে উদ্দেশ্য করে বলল, চাইলে বিছানায় আপনি ঘুমাতে পারেন, চিন্তা করবেন না। আমি বিছানায় শোবো না, ঘরে কোনো একটা পার্টি গোটানো আছে, আমি ওতেই ম্যানেজ করে দেবো। শুভ্রতার উত্তরের অপেক্ষা না করে গোটানো পাটি মেঝেতে বিছিয়ে নিল সাদাফ। বিছানা থেকে একটা কাঁথা আর একটা বালিশ নিয়ে চোখ মুখ ঢেকে শটান শুয়ে পড়ল সে। সাদাফের ঠান্ডার ধাঁচ ভালো না। একবার ঠান্ডা লেগে গেলে দীর্ঘদিন জ্বরে ভুগতে হয় তাকে। এই জ্বর আর ঠান্ডার থেকে বাঁচতে এই মুহূর্তে অ্যান্টিবায়োটিক, 1 কাপ কড়া কফি আর চমৎকার একটা ঘুম প্রয়োজন তার। ভ্রমণপ্রিয় সাদাফের কাছে মেডিসিন থাকলেও কফি খাওয়ার জোগাড় নেই, তাই কফির আশা বাদ দিয়ে চমৎকার একটা ঘুমের প্রস্তুতিতে মেতে উঠল সে। কিন্তু শুভ্রতার চোখে ঘুম নেই। এখনও জানালার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে সে। অযাচিত এক পরিস্থিতির শিকার হয়ে নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় লাগছে তার। যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে তাকে, নয়তো বাবা মার সামনে দাঁড়ানোর সাহসটুকুও জোগাতে পারবে না সে। বিয়ে নামক ঝঞ্ঝাট থেকে বাঁচতে মুক্ত পাখির মতো উড়তেই মামুর বাসা থেকে একরকম পালিয়ে এসেছে শুভ্রতা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাসে বিয়ে নামক ঝঞ্ঝাটেই বাঁধতে হলো তাকে। এখনো জানালার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে সে। অযাচিত এক পরিস্থিতির শিকার হয়ে নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় লাগছে তার। যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে তাকে, নয়তো বাবা মার সামনে দাঁড়ানোর সাহসটুকুও জোগাতে পারবে না সে। বিয়ে নামক ঝঞ্ঝাট থেকে বাঁচতে মুক্ত পাখির মতো উড়তেই মামুর বাসা থেকে একরকম পালিয়ে এসেছে শুভ্রতা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাসে বিয়ে নামক ঝঞ্ঝাটেই বাঁধতে হলো তাকে। সারা রাতের ঝড় বৃষ্টির পর সকালটা যেন সোনালি আশায় মেতে উঠেছে। গাছগাছালিগুলো সারা রাতে ধুয়ে পরিষ্কার হয়ে সূর্যের নরম আলোয় নিজেদের স্নিগ্ধ রূপ দেখাতে ব্যস্ত হয়ে পড়েছে। পাখির কিচিরমিচির আর মানুষের ব্যস্ত কথাবার্তার কলরবে ঘুম ছুটে গেল সাদাফের। আর মোরা ভেঙে চোখ পিটপিট করে তাকালো। ডান পাশের টিনের জানালাটা খোলা, সেদিক থেকেই রোদের ঝিলিক এসে লাগছে তার চোখে। জানালার বাইরে ঝকঝকে নীল আকাশে কয়েক সেকেন্ড দৃষ্টি নিবদ্ধ করে উঠে বসে সাদাফ। সচেতন চোখে বিছানার দিকে তাকায়। বিছানা ফাঁকা। সাদাফের কপাল কুঁচকে আসে। বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে সময় দেখে 8:20। গ্রামের ঘড়িতে 8টা মানে অনেক বেলা। সাদাফ তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। দরজার ছিটকিনি খোলা। সাদাফ সতর্ক চোখে এদিক ওদিক তাকায়। কাঁথা আর বালিশটা বিছানায় তুলে রেখে পাটি গুটিয়ে দরজার পাশে রাখে সে। মনে মনে শুভ্রতাকে খোঁজে। কোথায় গেল মেয়েটা? দড়িতে শুকাতে দেয়া কাপড়গুলো গুছিয়ে ব্যাগে রাখতে গিয়ে ব্যাগের পাশে ভাঁজ করা কাগজ চোখে পড়ে তার। কাপড়গুলো ব্যাগের পাশে রেখে কৌতূহল নিয়ে কাগজটা মেলে ধরে সাদাফ। চিঠিটা শুভ্রতার। ডায়েরির রুল টানা কাগজের মাঝ বরাবর 3টা মাত্র লাইন। আমাকে এই পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাকি রাস্তাটুকুর দায়িত্ব নিজের ঘাড়ে নিয়েই বেরিয়ে পড়লাম। আপনাকে ওই লোকগুলোকে আবারও জবাব দিতে হবে জানি, আশা করছি সামলে নেবেন। এক পলকে 3টি লাইন পড়ে নিয়ে আগের জায়গাতে কাগজটা রেখে দিল সাদাফ। শুভ্রতা চলে গিয়েছে জেনে কোনো ভাবাবেগ হলো না তার, যেন এমনটাই আশা করেছিল সে। শুভ্রতার কথা বেমালুম ভুলে গিয়ে কাপড়গুলো ব্যাগে গুছিয়ে রাখতে রাখতে এই লোকগুলোকে কিভাবে ম্যানেজ করা যায় তাই ভাবছে সে। মিথ্যা খুবই ক্রিটিক্যাল একটা পার্ট। সত্যের মতো হুট করে থমকে দাঁড়াতে পছন্দ করে না মিথ্যা। সে আপন গতিতে এগিয়ে যায়। একবার মিথ্যা বলে সেই মিথ্যাকে শক্তপোক্ত করতে গুটি গুটি অসংখ্য মিথ্যের জন্ম দিতে হয়। তারপর সরে যেতে হয় সত্য থেকে অনেক দূরে। ব্যাগ গোছানো শেষ করে জানালা ভেদ করে আকাশের দিকে তাকায় সাদাফ। কি অদ্ভুত একটা সম্পর্কে জড়িয়ে গেছে সে আর শুভ্রতা। কয়েক ঘন্টার পরিচয়ে না চাইতেও স্বামী স্ত্রীর মতো পবিত্র বন্ধনে বেঁধে গেছে তারা। অথচ শুভ্রতার চেহারাটা ঝাপসাভাবে মনে পড়ছে না সাদাফের। হয়তো কখনো পড়বেও না। দ্বিতীয়বারের মতো দেখাও হবে না আর। তাদের এই সম্পর্কের কথা জানতেও পারবে না কেউ। পৃথিবীর বুকে রাতের অন্ধকারের সাথে ধামা চাপা পড়বে সব। কি অদ্ভুত এই পৃথিবী, কতই না অপ্রকাশ্য। গোপন গল্প থেবে আসে তার বুকে। সাদাফ দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করতে হবে তাকে। মাঘের মাঝামাঝি। শীতের তাণ্ডব শেষ হয়ে ফাল্গুনী রঙের সাজতে প্রস্তুত প্রকৃতি। তবে ঢাকায় গ্রীষ্ম, বর্ষা, শীত এই 3 ঋতু ভিন্ন, অন্য কোনো ঋতু বোঝার উপায় নেই।
পহেলা ফাল্গুনে বাসন্তী রঙের শাড়ি পরে রাস্তাঘাট, পার্ক, রেস্টুরেন্টে মেয়েদের বহর না ছুটলে ফাল্গুন মাসের খোঁজটাও ঠিকঠাকভাবে জোটে না সাদাফের। বনানীর 8 তলা অ্যাপার্টমেন্টের 7 তলায় বসে ফাগুনের সুবাসটাও খুব একটা পায় না সে। অফিসের এত ঝঞ্ঝালের ভিড়ে ঋতু গোনার সময় আছে নাকি তার? তবুও বর্ষাটাকে বেশ মনে পড়ে। এই বর্ষার এক রাতেই তো ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। কাজের অবসরে 2-3 মাস অন্তর হুটহাট সেই রাতটার কথা মনে পড়ে সাদাফের। খানিক বাদে ভুলেও যায়, মাঝে মাঝে নিজের মনে হাসে আর ভাবে তারও একটা বউ আছে, অন্ধকারে ঢাকা এক বউ। শীতের সকালের মিষ্টি আমেজ কাটিয়ে কম্বল ঠেলে উঠে বসল সাদাফ। কাচের জানালা ভেদ করে সোনালি রোদ এসে পড়েছে মেঝেতে। 4 কোণা আকারের রোদ। রোদের এই 4 কোণা রূপের কারণটা ঠিক ধরতে পারল না সাদাফ। বিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো সে। আর চোখে ড্রয়িং রুমের ঘড়িতেও চোখ বুলালো। 7:20। তাড়াহুড়ো করে চায়ের পানি গরম দিয়ে ডিমের অমলেট করতে ব্যস্ত হয়ে পড়ল। কড়াইয়ে তেলটা গরম হয়ে আসতেই কোকিলের ডাক কানে এলো। 1 বার 2 বার 3 বার। কোকিলের ডাক কানে যেতেই দরজার দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করল সাদাফ। দরজার কলিং বেলের আওয়াজটা শুনে মাঝে মাঝে নিজেই কনফিউজড হয়ে পড়েছে। অবিকল সত্যিকারের কোকিল। দরজা থেকে চোখ ফিরিয়ে দক্ষ হাতে অমলেট করা শেষ করল সে। চুলো নিভিয়ে দরজার দিকে এগোলো। দরজার বাইরেই দাঁড়িয়েছিল আরাফ। সাদাফ দরজা খুলতেই দাঁত কেলিয়ে হাসল সে। সাদাফ বিরক্তি নিয়ে সরে দাঁড়ালো। ব্রেকফাস্ট রেডি করতে করতে বলল, কাহিনী কি? এত সকাল সকাল আমার বাসায় হানা দেওয়ার এক্সাক্ট কারণটা কি? অফিস যাবি নাকি দোস্ত? সাদাফ স্থির দৃষ্টিতে তাকালো। সাদাফ যে 8:30টার মধ্যে অফিসের জন্য বেরিয়ে যায়। আরাফ তা জানে, নিশ্চয়ই এই কথাটা বলতে এত সকালে বাসায় আসেনি সে। সাদাফের চাহনি দেখে খানিক হাসার চেষ্টা করলো আরাফ, তবে লাভ বিশেষ হলো না। সাদাফকে সে ভালো করেই জানে, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে গেলেই খেপে যায় সে। তারপর তার হাতের সেই মায়ের পুরাতন স্মৃতি আউড়িয়ে আসল কথা বলে ফেলল সে। আসলে দোস্ত, আজ সন্ধ্যায় কি তুই ফ্রি? সাদাফ ভ্রু নাচিয়ে বলল, কেন বলতো? না মানে আম্মা আসছে। সাদাফ ভ্রু কুচকে বলল। আরাফ ইতস্তত গলায় বলল, না মানে মেয়ে দেখতে যাব। সাদাফ বাঁকা হেসে বলল, বিয়ে করবি নাকি বাবু? আরাফ লাজুক হাসি দিয়ে বলল, বিয়ার বয়স হইছে না, এখনো বিয়ে না করলে তো ঝামেলা। তুমি তো মামা বিয়ের নামটাও মুখে নাও না। তোমারে ফলো করতে গেলে তো নির্ঘাত চিরকুমার থাকা লাগবো দোস্ত। সাদাফ মৃদু হাসল। চেয়ার টেনে বসে চায়ের কাপটা হাতে তুলে নিতে নিতে বলল, বেশ তো, কর বিয়ে। তাড়াহুড়ো করে সাদাফের মুখোমুখি বসলো আরাফ। মুখ কালো করে বলল, বিয়ে কর বললেই তো আর বিয়ে হয়ে যায় না। বিয়ে করতে হলে আগে মেয়ে দেখতে হয়, পছন্দ করতে হয়, তারপর না বিয়ে। আমি কিছু জানি না, তুই আমার সাথে মেয়ে দেখতে যাচ্ছিস, ব্যাস বুঝিসই তো দোস্ত। ফার্স্ট টাইম মেয়ের সামনে গিয়ে নার্ভাস হয়ে গেলে ঝামেলা না? সাদাফ ভ্রু কুচকে বলল, বাসর ঘরেও তো ফার্স্ট টাইমই যাবি, তখন নার্ভাস লাগবে না? নাকি তখনও সাথে নিবি আমায়? আরাফ আমতা আমতা করে বলল, পেঁচাও কেন দোস্ত? তুমি আমার জন্য এটুকু করতে পারবা না? তোর জন্য সারাটি জীবন কত কিছু করেছি আমি, আর আজ? সাদাফ কপাল কুচকে বলল, হয়েছে, সেন্টি খাইও না মামা। তুমি আমার জন্য বহুত করেছো। আমার এই বিপদের মধ্যে ফেলে নাক ডেকে ঘুমাইছো, সেটাকে আমি ভুলতে পারি? কেয়ারলেস কোথাকার। আরাফ অসহায় দৃষ্টিতে তাকালো, মুখটা ছোট করে বলল, এমন করছো কেন? সেদিন অ্যালার্জির ট্যাবলেট খেয়েছিলাম বলেই না ঘুমিয়ে পড়েছিলাম, নয়তো তোরে বিপদে রেখে কি আমি ঘুমিয়ে পড়তে পারি? তাছাড়া সেই 7-8 মাস আগের কথা এখন কেন টানছিস বলতো? সাদাফ জবাব দিল না। ব্রেকফাস্ট শেষ করে রুমের দিকে যেতে যেতে বলল, অফিসে কাজের চাপ, ফিরতে ফিরতে 10টা বেজে যাবে। সাদাফের পেছনে হাঁটতে হাঁটতে নাছুর বান্দা গলায় বলে উঠল আরাফ, প্লিজ দোস্ত, চল না, একটু ম্যানেজ কর দোস্ত। সাদাফ বিরক্ত গলায় বলল, তুই ভালো করে জানিস মেয়ে দেখা বিষয়টা একদমই পছন্দ নয় আমার, তারপরে জোর করছিস কেন বলতো? আরাফ বাচ্চাদের মতো মুখ করে বলল, তোর জন্য তো আর দেখতে যাচ্ছি না, যাচ্ছি তো আমার জন্য। সাদাফ অফিসের শার্ট গায়ে জড়াতে জড়াতে বলল, পারবো না। আম্মু তোকে সাথে নিতে বলছে সাদাফ, আম্মা তোরে ছাড়া যাবে না দেখিস। সাদাফ টাইয়ের নাট বাঁধতে বাঁধতে ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। ডান হাতের কবজিতে বড় ডায়ালের ঘড়িটা পড়তে গিয়ে বলল, মেয়ের বাড়ি কই? কয়টা যেতে হবে?
আরাফ স্বস্তি নিঃশ্বাস ফেলে বলল, বেশি দূরে না তো, এই যে উত্তরা মেডেল টাউনের পাশেই বাসা, 7টা নাগাদ গেলেই চলবে। ডিনারের দাওয়াত দিয়েছে ওরা। সাদাফ অদ্ভুত চোখে তাকালো, বিস্মিত গলায় বলল, উত্তরা? বনানী থেকে উত্তরা খুব কাছে মনে হচ্ছে তোর, ডাফার একটা। আরাফ বোকা হাসি দিল। জানালার কাছ ভেদ করে আসা রোদে আবারও ঝিলিক দিয়ে উঠল তার বাঁকা দাঁত। কলিং বেলের প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে গেল শেফার। ঘুমো ঘুমো চোখটা কয়েকবার পিটপিট করে আবারও উপুর হয়ে শুয়ে পড়ল সে। খানিক বাদে আবারও সেই বিরক্তিকর শব্দ। শেফা বিরক্তিতে চোখ মুখ কুচকে বিছানায় উঠে বসল। গায়ের টি শার্টটা টেনে ঠিক করে বিছানা থেকে নেমে দাঁড়ালো সে। এলোমেলো চুলগুলোকে হাত খোপা করতে করতে দরজার ফুটোয় চোখ রাখল। ফুটো থেকে চোখ সরিয়ে তাড়াহুড়ো করে দরজা খুলল শেফা। দরজার বাইরে দাঁড়িয়ে আছে 20-21 বছরের তরুণী। গায়ে লেমন কালারের টপস আর ব্ল্যাক স্কার্ট। গলায় ঝুলছে বিভিন্ন রঙের সংমিশ্রণে তৈরি পাতলা ওড়না। গায়ে জড়ানো কালো রঙের শাল। মেয়েটাকে দেখেই উত্তেজনায় লাফিয়ে উঠল শেফা। 2 হাতে শক্ত করে চেপে ধরে বলল, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ! সুব্রতা, হঠাৎ তুই? শুভ্রতা মৃদু হেসে বলল, উফ আপু, মেরে ফেলবে নাকি? ছাড়ো তো। শেফা শুভ্রতাকে ছেড়ে সরে দাঁড়াতেই ভেতরে ঢুকলো শুভ্রতা। কাঁধের ব্যাগটা সোফায় রাখতে রাখতে বলল, খালামণি কই আপু? শেফা সোফায় পা তুলে আরাম করে বসল। শুভ্রতার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, মা তো ছোট ফুপির বাসায় গেছে, দুপুরের দিকেই চলে আসবে। ছোট খালামণি কেমন আছে রে? শুভ্রতা গায়ের শালটা খুলে রাখতে রাখতে বলল, সবাই ভালো আছে। আগে বলো ব্রেকফাস্টে কি আছে? প্রচণ্ড ক্ষুধা পেয়েছে আপু, না খেয়ে বেরিয়ে এসছে বুঝলে। তাড়াতাড়ি খেতে দাও তো। শেফা সন্দেহী চোখে তাকালো, আগ্রহ নিয়ে বলল, না খেয়ে বেরিয়ে এসেছিস মানে পালিয়ে এসেছিস নাকি? শুভ্রতা কঠিন চোখে তাকালো, ভ্রু কুচকে বলল, পালাবো কেন? আর পালালে ঢাকার বাইরে না গিয়ে ধানমন্ডি থেকে উত্তরায় কেন আসবো, তাও আবার বড় খালামণির কাছে? পাগল। শেফা হেসে বলল, তোর তো পালিয়ে বেড়ানোর ধাত আছে, তাই বললাম। বিয়ে করবি না বলে এত দৌড়াদৌড়ির কি আছে? এর থেকে একটা ভালো ছেলে দেখে পছন্দ করে বিয়ে করে ফেললে তো পারিস। ছোট খালু যেমন মানুষ, তোকে কিচ্ছুটি বলবে না। শুভ্রতা প্রতি উত্তরে নিশ্চুপ বসে রইল। শেফা আরেকটু আরাম করে বসে সামনের দিকে সামান্য ঝুঁকে এসে ফিসফিস করে বলল, সত্যি করে বলতো, তোর কি সত্যি কোনো বিএফ নেই? মানে সেম এজ রিলেশন টাইপ কিছু? শুভ্রতা মুখ বাঁকিয়ে বলল, তুমি একটু বেশি ভাবো আপু। শেফা হতাশ গলায় বলল, তো বারবার পালাস কেন? বারবার কোথায় আপু? সেই তো 7-8 মাস আগে মামুর সাথে রাগারাগি করে চলে এলাম। তারপর আর কবে পালিয়েছি আমি? এরপর বিয়ের কথা হয়নি বলেই পালাসনি, নয়তো ঠিক পালাতি। ওটা নিয়ে দুবার এ কাণ্ড করেছিস তুই। কি লাভ হয় বলতো? আমি হলে তো নিজে নিজে বিয়ে করে ফেলতাম। শুভ্রতা মৃদু হেসে বলল, আম্মুর জন্যই তো এমনটা হয়। বাবা তো চাইছে না বিয়ে দিতে, তাহলে তো বাড়াবাড়ি কেন? তাছাড়া আমার ইচ্ছে আমি পুরো বাংলাদেশ ঘুরে বেড়াবো, স্বাধীন চোখে সবটা দেখব। এসব আবালদের বিয়ে করে 2-3 বছরে 2-3টে বাচ্চা ফুটিয়ে চুলো গুঁতোতে বলো আমায়? কখনো না, নেভার। শেফা হেসে ফেলল। শুভ্রতাকে বেশ বোকা বলে মনে হয় তার। এত ভালো ভালো পাত্রকে কেউ এই ঠুনকো কারণে রিজেক্ট করে। শেফা তো কখনোই করতো না। কি আছে এই বাংলাদেশে যা দেখার জন্য এত পাগলামো শুভ্রতার? প্রকৃতি নামক ভারী শব্দটা বোধগম্য হচ্ছে না শেফার। তার কাছে তো বিয়ে, বর, বাচ্চা এই নিয়েই জীবন, সুখী জীবন। এবার একটা মনের মতো ছেলে পেলেই হলো তার, আর কি চাই? শেফার ভাবনার মাঝে বলে উঠল শুভ্রতা, শীতের শেষের দিকেও কি ভীষণ ঠান্ডা পড়েছে দেখেছো আপু? রাস্তায় যা একটু রোদ আছে, ঘরেতে একদম কাঁপাকাঁপি অবস্থা। আচ্ছা, খালামণি হঠাৎ জরুরি তরফে ডেকে পাঠালো কেন বলো তো? সিরিয়াস কিছু? শেফা অবাক হয়ে বলল, মা ডেকে পাঠিয়েছে তোকে। শুভ্রতা মাথা নেড়ে বলল, কেন, জানো না তুমি? না তো, আমায় কিছু বলেনি। সকাল থেকে তো বাজারপাতি নিয়েই ব্যস্ত ছিল। কাহিনী কি বলতো? শুভ্রতা হতাশ চোখে তাকালো। রাত 8টা।
মাঘের শেষেও ঠান্ডাটা যেন কামড়ে ধরছে শরীর। যানবাহনে পরিপূর্ণ উত্তরাও ঢাকা পড়েছে ঘন কুয়াশায়। ল্যাম্প পোস্টের আলোতে কুয়াশাগুলো ধোঁয়ার মতো কুণ্ডলি পাকাচ্ছে। কাছাকাছি আসতেই মিলিয়ে যাচ্ছে বাতাসে। এই শুভ্র কুয়াশার চাদর ভেদ করেই মেয়ের বাড়িতে এসে পৌঁছেছে সাদাফ আর বাকিরা। বেশ সাজানো গোছানো ড্রয়িং রুম। ডান পাশের দেয়ালে বেশ কিছু ফ্যামিলি ফটো। সেই ফটোগুলোতেই চোখ বোলাচ্ছে সাদাফ। হালকা নীল টি শার্ট আর কালো ব্লেজারে বেশ স্নিগ্ধ লাগছে তাকে। সাদাফের সামনের সোফাটাতেই বসে আছেন একজন মধ্যবয়স্ক ভদ্রলোক। নাকের নিচে পুরুষালী গোঁফ, শক্তপোক্ত শরীর। বয়স 50-এর ঘর পেরুলেও চুলে আর গোঁফে পাক ধরেছে মাত্র। চোখে মুখে কাঠিন্য স্পষ্ট। লোকটি ভারী গলায় আরাফের মা মামার সাথে আলাপ আলোচনা চালাচ্ছিলেন। এক পর্যায়ে গল্প থামিয়ে সাদাফের দিকে তাকালেন, শান্ত গলায় বললেন, ওনাকে তো চিনলাম না। আরাফের মামা বিগলিত হাসি নিয়ে বললেন, ও আরাফের বন্ধু, অসাধারণ একটা ছেলে। ছাত্র জীবনে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, এখন চাকরিও করছে মার্শাল্লাহ। চাকরির 2 বছরের মাথাতেই বর্ণিতে ফ্ল্যাট কিনে স্থূলবহুল কাণ্ড। লোকটি মৃদু হেসে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন সাদাফের মুখে। শান্ত গলায় বললেন, নাম কি তোমার বাবা? রাফাত আল সাদাফ। রাফাত আল সাদাফ, বেশ ভালো নাম। বাড়ির সবাই ভালো আছেন? সাদাফ মৃদু হেসে বলল, জি আলহামদুলিল্লাহ ভালো আছে। লিয়াকত সাহেব হাসলেন। হঠাৎ করেই খেয়াল করলেন অচেনা এই ছেলেটাকে বেশ ভালো লাগছে তার। স্বল্পভাষী ছেলেটির নিঃসংকোচ কথাবার্তায় সেই তেজ। কোনো কৃত্রিম ভঙ্গিমা নেই তার চোখে। কাউকে আকৃষ্ট করার জন্য মিথ্যা হাসিও ঝুলে নেই তার ঠোঁটে। সব যেন খুব সাধারণ এবং সত্য। ড্রয়িং রুমের পাশের রুমটিতেই শেফাকে সাজাতে ব্যস্ত ছিল শুভ্রতা। শেফাকে নিয়ে বের হওয়ার আগ মুহূর্তেই গম্ভীর কণ্ঠে বলা রাফাত আল সাদাফ নামটা কানে এলো তার। কণ্ঠের ঝংকার আর নামটা কানে যেতেই চমকে উঠল শুভ্রতা। কণ্ঠটা অর্ধপরিচিত হলেও নামটা যে তারই। ঠিক এই নামের মানুষটির সাথেই তো। শুভ্রতার ভাবনার মাঝেই চাপা গলায় ডেকে উঠলেন শাহিদা বেগম। কি রে সুব্রতা, দাঁড়িয়ে পড়লি কেন? নিয়ে যাও কে। শাহিদা বেগমের কথায় ঘোর কাটল শুভ্রতার। ঢোক গিলে শুকনো গলা ভেজানোর বৃথা চেষ্টা করে বলল, তুমি নিয়ে যাও না খালামণি, আমি বরং খাবার রেডি করি প্লিজ। শাহিদা বেগম গরম চোখে তাকালেন। কিছু একটা ভেবে চোখের ইশারায় সম্মতি জানিয়ে শেফাকে নিয়ে বেরিয়ে গেলেন। সাথে সাথেই পর্দা সরিয়ে উগি দিল শুভ্রতা। ডান পাশের সোফায় বসে থাকা সাদাফকে চোখে পড়ল তার। সাথে সাথেই কেঁপে উঠল বুক। হালকা নীল টি শার্টের উপর কালো ব্লেজার, ডেনিম ব্লু জিন্স, পায়ে কেটস, ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি আর কপালে পরে থাকা সিল্ক চুলগুলোতে মাথাল করা সুন্দর লাগছে ছেলেটিকে। প্রথম দিন ট্রেনে দেখে এতটা সুন্দর লাগেনি শুভ্রতার, তাহলে আজ কেন? কথাটা ভেবেই আতকে উঠল শুভ্রতা। তাহলে কি শেফা তার সতীন হতে চলেছে? এসব অদ্ভুত চিন্তা ভাবনার মাঝ পথেই ভ্রু কুচকাল শুভ্রতা। এইসব কি ভাবছি সে? শেফার সাথে সাদাফের বিয়ে হলেই বা তার কি আসে যায়? নিজের মনে করাই প্রশ্নের জবাবে বিড়বিড় করে বলে উঠল শুভ্রতা, অবশ্যই আসে যায়। আপুর সাথে ওনার বিয়ে হলে বছরে 100 বার দেখা হবে ওনার সাথে। তখন যদি ব্ল্যাকমেল করে, বাবা মাকে যদি বলে দেয়, অথবা পালিয়ে আসার জন্য চল লাগায় গালে বা অধিকার চায়। কথাগুলো ভাবতেই গলা শুকিয়ে গেল শুভ্রতার। এই ঠান্ডার রাতেও কি ভীষণ গরম লাগছে তার। বুকের গহ্বরে অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। টেনশনে মাথা ফেটে যাচ্ছে। কি করবে এখন শুভ্রতা? শুভ্রতার হুট করে কান্না পেয়ে যাচ্ছে। এই গোটা বাংলাদেশে কি দেখতে আসার মতো শুধু শেফা নামক মেয়েটাই ছিল? শুভ্রতার বরকে কি সব রেখে তার বোনকেই দেখতে আসতে হলো? নিচের ঠোঁট কামড়ে ধপ করে বিছানায় বসে পড়ল শুভ্রতা। কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে এদিক ওদিক পায়চারি করল। না, কোনো বুদ্ধি আসছে না মাথায়। হঠাৎ করে ব্রেনটা এমন অকেজো হয়ে গেল কেন কে জানে। ডান হাতের উল্টো পিঠ দিয়ে মুখের ঘাম মুছে মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে ফেল শুভ্রতা। শুভ্রতার এই প্রতিজ্ঞা বেশিক্ষণ টিকল না। শাহিদা বেগমের গরম চোখের সামনে টিকতে না পেরে বাধ্য হয়ে নাস্তা সাজিয়ে সামনে যেতে হলো তাকে। রান্নাঘরে হাজারো ভাবনা চিন্তায় নিজেকে শাসনে রাখলে সাদাফের সামনে যেতেই ধুকপুক করে উঠল বুক। সাদাফ আরাফের সাথে খুনসুটিতে ব্যস্ত। শুভ্রতাকে ঠিক খেয়াল করেনি সে। শুভ্রতা ধুরু ধুরু বুকে সামনের টেবিলটাতে খাবারগুলো সাজিয়ে রাখতে বেখেয়ালি দৃষ্টিতে তাকালো সাদাফ। দৃষ্টি ফিরিয়ে অন্যদিকে তাকাতেই ভ্রুদুরো কুঁচকে এলো তার।
কি ভেবে আবারও শুভ্রতার মুখের দিকে তাকালো। মেয়েটাকে বড্ড চেনা চেনা লাগছে তার, কোথায় যেন দেখেছে সে, কিন্তু কোথায়? কথাগুলো ভাবতেই চমকে উঠল সে। বিস্ফোরিত দৃষ্টিতে শুভ্রতার নিমজ্জিত চোখ দুটোর দিকে তাকালো। বুকের মাঝে হালকা মৃদু ঠিপ ঠিপ শব্দটা ধীরে ধীরে গাঢ় থেকে গাঢ়তর হতে লাগলো। এমন সময় পাশ থেকে প্রশ্ন ছুড়লেন মামা। এই মেয়েটা কে? লিয়াকত সাহেব, ভারী মিষ্টি দেখতে। লিয়াকত সাহেব মৃদু হেসে বললেন, আমার ছোট শালিকের মেয়ে শুভ্রতা। শুভ্রতা নামটা কানে আসতেই আটকে রাখা নিঃশ্বাসটা ছেড়ে নড়ে চড়ে বসল সাদাফ। অস্থির চোখে এদিক ওদিক তাকিয়ে মুখ দিয়ে নিঃশ্বাস ছেড়ে আর চোখে শুভ্রতার দিকে তাকালো। শুভ্রতাও গোপনে তার দিকেই তাকিয়েছিল। সাথে সাথেই চোখাচোখি হয়ে গেল দুজনার। চোখে চোখ পড়তেই দুজনেই চোখ সরিয়ে নিল দ্রুত। অস্বস্তিতে ভারী হয়ে এলো রুমের হাওয়া। দুজনেই জেনে গেল দুজনার পরিচয়। এই অস্বস্তির বাতাসের ছেদ ঘটিয়ে হাসি মুখে বলে উঠলেন মামা, ভারী মিষ্টি নাম। ও তো তাহলে আরাফের হবুশালী হলো, কি বলেন লিয়াকত সাহেব? শুভ্রতার সাথে সাথেই সাদাফের দিকে তাকালো। তার মানে বিয়েটা সাদাফের নয়। প্রথমে খুশিতে ঝলকে উঠলেও মুহূর্তেই মুখটা কালো হয়ে গেল শুভ্রতার। যার সাথে বিয়ে হোক না কেন, বিয়েটা হয়ে গেলে তো বারবারই মুখোমুখি হতে হবে তাদের। এখন উপায়? ভয়ে শরীর ঠান্ডা হয়ে আসছে শুভ্রতার। 2 সেকেন্ড পরেই ঠান্ডা ছাপিয়ে প্রচণ্ড গরমে অস্থির হয়ে পড়ল শুভ্রতা। কাপা কাপা হাতে চায়ের কাপটা এগিয়ে দিয়েই ভারী নিঃশ্বাস ফেলতে লাগলো সে। মন বলছে, এই বুঝি কিছু হলো, এই বুঝি চিনে ফেললেন, এই বুঝি প্রকাশ করলেন সবকিছু। এই ভয় মাখা ক্লান্ত মন নিয়ে শেফার পেছনে সোফায় হাত রেখে মাথা নিচু করে দাঁড়ালো শুভ্রতা। সাদাফ হালকা চোখে শুভ্রতাকে লক্ষ্য করলেও গম্ভীর মুখে বসে রইল। শুভ্রতার আনত মুখের পাশ দিয়ে ছোট্ট ছোট্ট চুলের খেলা করা চাপা নাক, ভারী পল্লবে ঢাকা চোখ, হলদেটে ফর্সা মুখ আর নাকের পাশে কুচকুচে কালো তিল, সব মিলিয়ে অন্যরকম একটা ভালো লাগা ছেয়ে গেল তার মনে। এর আগে কোনো মেয়েকে এইভাবে খেয়াল করেনি সাদাফ। তবে আজ কেন এতটা গুরুত্ব দিচ্ছে সে? ভাগ্যের ফিরে পেয়ে যাওয়া স্ত্রী বলে, নাকি একগুচ্ছ হালাল অধিকার বলে? লিয়াকত সাহেবের কথায় সচেতন চোখে চায়ের কাপে চুমুক দিল সাদাফ। লিয়াকত সাহেব মাথা নেড়ে সম্মতি জানিয়ে বললেন, সেই তো। লিয়াকত সাহেবের উত্তরে হালকা হেসে কথা বললেন মামা। লিয়াকত সাহেব বলছে কি, বিয়েটা আমরা তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। দুপক্ষেরই যখন পছন্দ, তখন দেরি করার তো কোনো কারণ দেখি না। লিয়াকত সাহেব খানিক ভেবে বললেন, তা ঠিক, কিন্তু আমার শালিকা শ্বশুরমশাই আর আমার বড় ভাই দুজনেই এবছর হজে যাচ্ছেন। ওনারা দুজনেই আমাদের গার্জিয়ান বলা চলে। তারা হজ থেকে ফিরে এলেই বিয়েটা সম্পন্ন করতে চাইছি আমরা। এটা তো ফেব্রুয়ারি মাস, জুলাইয়ের শেষের দিকেই রওনা দেবেন ওনারা, সেপ্টেম্বরের দিকে ফিরে আসবেন। তো বিয়ের ডেটটা আমরা 7-8 মাস পরে ঠিক করলে হয়তো বেশ ভালো হতো। এটা ওনাদেরও মত। মামা কিছুক্ষণ চুপ থেকে বললেন, আপনাদের সমস্যাটা বুঝতে পারছি। আসলে কিছুদিন যাবৎ দুলাভাইয়ের শরীরটা তেমন ভালো যাচ্ছে না। হায়াত মৌতের কথা তো আর বলা যায় না, কখন কি হয়ে যায়। তাই বলছিলাম আপাতত কাবিনটা করিয়ে রাখলে ভালো হতো না? রিসেপশনটা না হয় আপনাদের সুবিধা মতোই করলেন। বড়দের গুরুগম্ভীর কথার মাঝেই শেফাকে নিয়ে সরে গেল শুভ্রতা। হাত পা রীতিমতো কাঁপছে তার। সাদাফ যখন স্থির দৃষ্টিতে তাকিয়েছিলেন, শুভ্রতার চোখে লজ্জা, ভয় আর অস্বস্তিতে মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল তার। কি মোহাবিষ্ট দৃষ্টি তার! রুমে ঢুকে বেড টেবিলের উপর থেকে কাপা কাপা হাতে পানির গ্লাসটা তুলে নিল শুভ্রতা। এক চুমুকে সবটা শেষ করে গ্লাস হাতেই থপ করে বসে পড়ল বিছানায়। শেফা তার দিকে অবাক দৃষ্টি নিক্ষেপ করে বলল, কি হয়েছে তোর? দেখতে এসেছে আমাকে আর ভয়ে মরে যাচ্ছিস তুই, কাহিনী কি? শুভ্রতা অসহায় দৃষ্টিতে তাকালো। শেফাকে কি করে বুঝাবে তার অস্থিরতা? কিছুক্ষণ মৌন থেকে নিজেকে শান্ত করলো শুভ্রতা। মৃদু গলায় বলল সে, তোমার যে বিয়ের ডেট ফিক্সড হয়ে যাচ্ছে আপু, বিয়েটা কি তুমি করছো? শেফা লাজুক হেসে মাথা নাড়ল। শুভ্রতা যেন লাফিয়ে উঠল। গ্লাসটা টেবিলে রেখে তাড়াহুড়ো করে শেফার সামনে বিছানায় পা তুলে বসল সে। খ্যাপা গলায় বলল, 2 মিনিট দেখে রাজি হয়ে গেলে আপু, একটু ভাববে না? চরিত্র কেমন কে জানে? আজকালকার ছেলেরা কতটা বাজে হয় ধারণা আছে তোমার? এইসব ছেলেরা 10টার সাথে ডেটিং করে বেড়ায়, রুম ডেট হ্যান ত্যান কত কিছু করে। আর এই ছেলেটাকে দেখেই তো আজ তো চিট মনে হচ্ছে, দেখতেও অনেকটা বলদের মতো। এই বলদকে বিয়ে করবে তুমি? শেফা সরু চোখে তাকালো, স্বাভাবিক গলায় বলল, এখনকার ছেলেরা
এই দুটো শব্দ বলেই তো সব সমস্যার সমাধান করে দিলি রে বোন। দেখ, এখনকার সব ছেলেদের চরিত্রই যদি 420 হয় তাহলে সবার জামাই এমন। এতে আমার একার চাপ নেওয়ার তো কিছুই নেই। সবাই যদি 10 মাইয়ার বাবুকে বিয়ে করে খুশি খুশি হানিমুনে যেতে পারে, তাহলে আমি একা ভার্জিনিটি খুঁজতে গিয়ে চিরকুমারী থাকতে যাব কেন? একটু চালাক হ, বুঝলি? বিয়ের পর এমনটাই দিব না, চরিত্রের 100-এ 100 হয়ে যাবে আমার জামাই। সো নো চাপ। আর বলদ কোথায় দেখলি? দেখতে তো বেশ ভালো, যদিও পাশের ছেলেটা হেপি ছিল, একেবারে জোশ। কিন্তু প্রবলেম কি জানিস? বেটা খুবই গম্ভীর। আমার বাবা এত গম্ভীর ছেলে ভালো লাগে না। সো আমি রাজি। কথাটা শেষ করেই দাঁত বের করে হাসলো শেফা। শুভ্রতা ব্যর্থতা ঘেরা চোখে তাকালো। বোনকে এত কিছু বোঝানোর পরও যখন বিয়ের খুশিতে নাচছে, সেখানে আর কী বা বলতে পারে সে। রাতের খাবার নিয়ে ব্যস্ত সবাই। আরাফের মায়ের জোরাজোরিতে শাহিদা বেগমকেও চেয়ার টেনে বসতে হয়েছে পাশে, যার পরিপ্রেক্ষিতে অনেকটা বাধ্য হয়েই খাবার সার্ভ করতে হচ্ছে শেফাকে। তাকে একটু একটু সাহায্য করছে শুভ্রতা। খাবার টেবিলে সাদাফের চোখে না পড়ার মতো জায়গা বেছেই দাঁড়িয়েছে শুভ্রতা। সাদাফ থেকে নিজেকে আড়াল করার কত উদ্বেগ তার, কিন্তু নিয়তি নামক বস্তুটি শুভ্রতার এই লুকোচুরিকে খুব একটা প্রশ্রয় দিল না। তার সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে হুট করেই গম্ভীর গলায় বলে উঠলেন, কথাটা শেষ করেই দাঁত বের করে হাসলো শেফা। শুভ্রতা ব্যর্থতা ঘেরা চোখে তাকালো। বোনকে এত কিছু বোঝানোর পরও যখন বিয়ের খুশিতে নাচছে, সেখানে আর কী বা বলতে পারে সে। রাতের খাবার নিয়ে ব্যস্ত সবাই। আরাফের মায়ের জোরাজোরিতে শাহিদা বেগমকেও চেয়ার টেনে বসতে হয়েছে পাশে, যার পরিপ্রেক্ষিতে অনেকটা বাধ্য হয়েই খাবার সার্ভ করতে হচ্ছে শেফাকে। তাকে একটু একটু সাহায্য করছে শুভ্রতা। খাবার টেবিলে সাদাফের চোখে না পড়ার মতো জায়গা বেছেই দাঁড়িয়েছে শুভ্রতা। সাদাফ থেকে নিজেকে আড়াল করার কত উদ্বেগ তার, কিন্তু নিয়তি নামক বস্তুটি শুভ্রতার এই লুকোচুরিকে খুব একটা প্রশ্রয় দিল না। তার সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে হুট করেই গম্ভীর গলায় বলে উঠলেন লিয়াকত সাহেব। সুব্রতা মা, সাবাতকে ভাত দাও, ওর প্লেটটা খালি পড়ে আছে তো। লিয়াকত সাহেবের কথায় চমকে উঠল শুভ্রতা। সাদাফও অস্বস্তিতে উসখুস করে উঠল। লিয়াকত সাহেবের তারায় বাধ্য হয়েই সাদাফের পাশে গিয়ে দাঁড়ালো শুভ্রতা। কিছুটা ঝুঁকে সাদাফের প্লেটে ভাত দিতে গিয়েই সাদাফের গায়ের হালকা মিষ্টি গন্ধ ধাক্কা দিয়ে দিল তাকে। শুভ্রতার শুষ্ক অনুভূতিগুলো হঠাৎই যেন ভরা বর্ষার মাতাল নদীর মতো টলমলে হয়ে উঠল। কাপা হাতে ভাত দিতে গিয়ে কিছু ভাত পড়ে গেল সাদাফের গায়ে। শুভ্রতার অস্বস্তি আর কাপা হাত দেখে মৃদু গলায় বলে উঠল সাদাফ, ইটস ওকে, আর লাগবে না, আমার হয়ে গেছে। শুভ্রতা মাথা হেলিয়ে সরে দাঁড়ালো। শাহিদা বেগম বেশ কয়েকবার শুভ্রতাকে দেখে নিয়ে তৃপ্তির হাসি হাসলেন। আজকের আগে শুভ্রতাকে এত শান্ত আর ভদ্র হয়ে থাকতে দেখেনি কেউ। শেষ পর্যন্ত তাহলে মেয়েটার বাচ্চামোটা গেল। খাওয়া দাওয়া শেষ করে 10টার দিকে ফেরার জন্য উদ্যোগ হলো তারা। লিয়াকত সাহেবের থেকে বিদায় নেয়ার ফাঁকে আর চোখে 1-2 শুভ্রতার দিকে তাকালো সাদাফ। মেয়েটা যে ভয়ে সিটিয়ে আছে তা বেশ বুঝতে পারছে সাদাফ। আচ্ছা, কিসের এত ভয় ওর? ওর কি বিয়ে হয়ে গেছে নাকি ভালোবাসার কেউ আছে? সেই ভালোবাসার মানুষটিকে আঁকড়ে রাখতে কি সাদাফকে ভয় পাচ্ছে শুভ্রতা? কথাগুলো ভেবে গোপনে দীর্ঘশ্বাস ফেলল সাদাফ। সবার থেকে বিদায় নিয়ে সাদাফরা বেরিয়ে যেতেই মনের এক কোণায় বেজে উঠল এক স্পষ্ট সুর, সে আমার বর। মনের এই অযাচিত ভাবনায় নিজেই চমকে উঠল শুভ্রতা। এসব কি ভাবছে সে? বিছানায় উপুর হয়ে শুয়ে ফোন স্ক্রল করছিল শুভ্রতা। শেফা ড্রেসিং টেবিলের সামনে বসে রাতের শেষ লোশনটা লাগাচ্ছিল গায়ে। এমন সময় দরজা ঠেলে ভেতরে ঢুকলেন শাহিদা বেগম। বিছানায় বসে আদুরে সুরে ডাকলেন, শেফা, এদিকে আয় মা। শেফা লোশনের কৌটাটা ড্রেসিং টেবিলের উপর রেখে শাহিদা বেগমের পাশে গিয়ে বসল। শাহিদা বেগম বিগলিত গলায় বললেন, ওরা এখনই কাবিন করতে চায়। তোর বড় চাচা আর বড় দাদুর মতে সামনের শুক্রবার বাদ মাগরিবে কাবিনের ব্যবস্থা করা হচ্ছে। তোর কোনো সমস্যা নেই তো মা? কথাটা কানে যেতেই ধপ করে উঠে বসলো শুভ্রতা। মনে মনে বলতে লাগলো, নো আপু, সিনো, এই বিয়ে করিস না মেরি মা। আমাকে এভাবে ভাসাস না প্লিজ প্লিজ। হে আল্লাহ, তোমার এই মাসুম বান্দাকে
এবারের মতো বাঁচিয়ে দাও, একটু রহম করো। আমি মসজিদে 1000 টাকা দান করবো, আল্লাহ প্লিজ প্লিজ। সুব্রতার এত এত দোয়ায় এক বালতি পানি ঢেলে দিয়ে শেফা লাজুক হাসল। মেয়ের পজিটিভ সাইন পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়লেন শাহিদা বেগম। কিন্তু সুব্রতা নাক ফুলিয়ে বসে রইল। এই মুহূর্তে শেফার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে তার। একবার শেফার হবু বরের কারণে সাদাফের সাথে জড়িয়ে পড়েছে, এখন আবার সেই হাদারামের হবু বউয়ের জন্য ঝামেলায় ফাঁসতে যাচ্ছে। উফ, সুব্রতার এত এত রাগ কারো চোখে পড়ল না। শাহিদা বেগম মেয়ের গালে আলতো করে আদর করে বললেন, 3 দিন পরেই তো শুক্রবার, পরশু আরাফ দেখা করতে চায়। এর আগে তো কথাবার্তা হয়নি তোদের, পরশু দুজন মিলে আলাদা কথা বলার সুযোগ পাবি। যাবি তো মা? শেফা মাথা নিচু করে মৃদু হাসল। শাহিদা বেগম হাতে চাঁদ পেয়েছেন এমন ভাব নিয়ে বেরিয়ে গেলেন। শাহিদা বেগম বেরিয়ে যেতে খ্যাপা বাঘিনীর মতন শেফার দিকে তাকিয়ে রইল সুব্রতা। এই মেয়েটাকে এই মুহূর্তে খুন করে ফেলতে ইচ্ছে করছে তার। সুব্রতার এই মুহূর্তে পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে, কেঁদে কেটে দুনিয়া ভাসাতে ইচ্ছে করছে। সুব্রতার এই পরিকল্পনাটাকেও ভেস্তে দিয়ে বিছানা কাঁপিয়ে তুমুল শব্দে বেজে উঠল মুঠোফোন। সুব্রতা বিরক্তি নিয়ে ফোনের দিকে তাকালো। ফোনে মা নামটা দেখে আরও এক দফা বিরক্ত হলো সে। বিরক্তি নিয়েই ফোনটা রিসিভ করলো। হ্যালো, সুব্রতার মা রাদিবা আহমেদ আগ্রহ নিয়ে বললেন, হ্যাঁ রে শুভি, তোর খালামণি বলল শেফার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ হয়েছে তো। রাদিবা আহমেদ খুশি হয়ে বললেন, বাহ আলহামদুলিল্লাহ। সুব্রতা চরম বিরক্ত হলো, সে টেনশনে মরে যাচ্ছে আর তার মা খুশিতে নাচানাচি করছেন। ব্যাপারটা ঠিক হজম হলো না তার। শক্ত গলায় বলল, আশ্চর্য, এত খুশি হচ্ছ কেন বুঝলাম না। তোমার আনন্দ দেখে মনে হচ্ছে বিয়েটা শেফা আপুর নয়, তোমার ঠিক হয়েছে। এমন কোনো ঘটনা ঘটেনি যার জন্য তোমাকে আনন্দে পাগল হয়ে যেতে হবে মা। রাদিবা আহমেদ অবাক হয়ে বললেন, আমি পাগল হয়ে যাচ্ছি আর শেফার বিয়েতে আমি খুশি হব না? এটা তোর কাছে আনন্দের ব্যাপার মনে হচ্ছে না? সুব্রতা স্পষ্ট কণ্ঠে বলল, না মনে হচ্ছে না। এবার ফোনটা রাখো তো, আমার বিরক্ত লাগছে মা, অসহ্য। মেয়ের হঠাৎ এমন ব্যবহারে হতবাক হয়ে গেলেন রাদিবা আহমেদ। রাদিবা আহমেদ চিন্তিত ভঙ্গিতে ফোন কেটে স্বামীর কাছে দৌড়ালেন। স্বামী শাহিনুজ্জামানকে এই মুহূর্তে ঘটনাটা খুলে বলতে হবে তার। অতিরিক্ত পড়াশোনায় মেয়েটা পাগল হয়ে গেল কিনা কে জানে। উত্তরার চিরচেনা ক্যাফেতে বসে আছে শেফা আর সুব্রতা। সুব্রতাকে বেশ কসরত করেই এই অবধি টেনে এনেছে শেফা। ভার্সিটি শেষ করে ধানমন্ডি থেকে উত্তর আসতে কিছুতেই রাজি ছিল না সে, তাও আবার আরাফের সাথে দেখা করার জন্য। নো ওয়ে, অন্যের প্রেম আলাপে সুব্রতার কি কাজ? কিন্তু শেফাকে তো বোঝানো দায়। মুখে যত কিছুই বলুক না কেন, আরাফের সাথে একা দেখা করতে খুবই অস্বস্তির সম্মুখীন হচ্ছে সে। তাই একরকম বাধ্য হয়ে সাথে আসতে রাজি হয়েছে সুব্রতা। ক্যাফেতে এসে পৌঁছানোর 5 মিনিটের মাথায় বিরক্তি নিয়ে উঠে গেল সুব্রতা। তোমার হবু বর যে আস্ত একটা হাতা তাজ আবারও প্রমাণিত হলো আপু। শেফা গরম চোখে তাকালো, মুখ ফুলিয়ে বলল, এ তোর ভারী অন্যায় শুভি। তুই বারবার ওর পেছনে কেন লাগছিস বলতো? তোর হবু দুলাভাইকে অবশ্যই তোর রেসপেক্ট করা উচিত। কি এমন করেছে সে যার জন্য তুই ওকে হাদা বলছিস? সুব্রতা অবাক হওয়ার চেষ্টা করলো, বলল, কি করেছে? তুমি তো দেখছি বিয়ের আগেই বরের প্রতি ভালোবাসে সিক্ত হয়ে গেছো আপু। কয়টা বাজে দেখেছো? কথাটা বলে ঘড়ি পরা বাম হাতটা শেফার দিকে এগিয়ে দিল সুব্রতা। ইশারায় ঘড়ি দেখিয়ে যথাযথ যুক্তি দেখানোর চেষ্টা করলো সে। দেখো সন্ধ্যা 7:20 বাজে, অলমোস্ট রাত হয়ে এসছে। এই টাইমে কোন ভদ্রলোক পাত্রীর সাথে গোপন আলাপ সারতে চায় বলো? শেফা খ্যাপা গলায় বলল, তোর সব কিছুতে বাড়াবাড়ি শুভি। গোপন আলাপ বলতে কি বোঝাতে চাইছিস তুই? নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই এই সময়টা সিলেক্ট করেছে ও। তাছাড়া এমন তো কোনো নিয়ম নেই যে এই সময়ে কারোর সাথে দেখা করা যাবে না, আছে কি? সুব্রতা কিছু বলবে তার আগেই স্বচ্ছ কাচের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো আরাফ। সুব্রতা দরজার মুখোমুখি বসেছিল। শেফার কথার উত্তর দিতে গিয়ে বেখেয়ালিভাবে দরজার দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল তার। হঠাৎই শটান দাঁড়িয়ে গেল সে। শেফা অবাক হয়ে বলল, শুভি, এই শুভি, কি হয়েছে?
এভাবে দাঁড়িয়ে পড়লি কেন? শুভ্রতা ঘন ঘন ঢোক গিলে ভ্রুজোড়া খানিকটা কুঁচকে ভয় মাখা চোখে তাকিয়ে আছে। শেফা প্রশ্নের উত্তর না পেয়ে শুভ্রতার দৃষ্টি অনুসরণ করে পেছন ফিরে তাকালো। আরাফ আর সাদাফকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে অল্প হাসল, সাথে সাথেই তাড়াহুড়ো করে বলে উঠল শুভ্রতা, আপু ভাইয়া তো চলে এসছে, তুমি থাকো, আমি যাই। হ্যাঁ, এখানে আমার কি কাজ বলো? কথা শেষ করেই পার্সটা হাতে তুলে নিয়ে পা বাড়ালো শুভ্রতা। ডান হাতে শুভ্রতার ডান হাতটা চেপে ধরে জোর করে চেয়ারে বসিয়ে দিয়ে ফিস ফিস করে বলে উঠল শেফা, পাগল তুই? এভাবে চলে গেলে কি মনে করবে বলতো? একটু কথা টথা বলে তারপর যা প্লিজ। শুভ্রতাকে প্রতিবাদের সুযোগ না দিয়ে সামনে এসে দাঁড়ালো দুই বন্ধু। 2 দিন ব্যাপী সাদাফের পেছনে ঝুলে ঝুলে আজ সন্ধ্যায় তাকে সাথে আসার জন্য রাজি করিয়েছে আরাফ। ক্যাফেতে ঢুকে শুভ্রতাকে দেখে নিজেও খুব একটা কম চমকায়নি সাদাফ। কয়েক সেকেন্ডের জন্য পা দুটো মাটির সাথে সিটিয়ে গিয়েছিল। নিজেকে সামলে নিয়ে তাদের দিকে এগিয়ে এলেও বুকের মাঝে অচেনা এক ধুকপুক শব্দ অল্প বিস্তার জ্বালাচ্ছে তাকে। শুভ্রতা যে খুব বেশি সুন্দরী তা কিন্তু নয়, সাধারণ বাঙালি মেয়েদের মতোই গোলগাল হলদেটে ফর্সা মুখ, চাপা নাক। শুভ্রতার থেকেও কত সুন্দরী মেয়ের সাথে পরিচয় আছে সাদাফের। প্রপোজাল পেয়েছে, এড়িয়েও গেছে, তবুও শুভ্রতার প্রতি এত অস্থিরতা কেন? অলৌকিক এক বন্ধনে বেঁধে গেছে বলে, নাকি অন্য কোনো রহস্য? অচিন্তনীয় বিষয়গুলোই চিন্তার ছাঁচে ফেলে এক দফা চিন্তা করে নিল সাদাফ। দীর্ঘশ্বাস ফেলে মৃদু হেসে শেফার দিকে তাকালো, মিষ্টি গলায় বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাবি? সাদাফের মুখে ভাবি ডাক শুনে লজ্জায় রাঙা হয়ে গেল শেফা। মাথা নিচু করে মাথা হেলিয়ে বলল, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? সাদাফ শুভ্রতার পাশের চেয়ারটায় বসলো। শেফার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে হাড্ডি হতে চলে এলাম, তবে আমার কিন্তু কোনো দোষ নেই ভাবি, আরাফ আমায় জোর করে এনেছে। শেফা হাসল। আরাফ শুভ্রতাকে উদ্দেশ্য করে বলল, কেমন আছে শুভ্রতা? হপুশালী বলে তুমি করেই সম্বর্ধন করলাম, রাগ করোনি তো? শুভ্রতা ইতস্তত গলায় বলল, একদমই না ভাইয়া, তুমিটাই সুইটেবল। চারজনকেই নীরবতা ছেয়ে ধরল। সবার চোখে মুখেই অস্থিরতার ছাপ। এ অস্বস্তির পরদ উঠিয়ে জোরে জোরে শ্বাস টেনে নিয়ে বলে উঠল সাদাফ, তোরও কথা বল আরাফ, আমি একটু বাইরে দিয়ে হাঁটাহাঁটি করে আসি, কিছু কেনাকাটি করা ছিল। এটুকু বলেই উঠে দাঁড়ালো সাদাফ। শুভ্রতাকে চুপচাপ বসে থাকতে দেখে হালকা কেশে বলে উঠল সাদাফ, শুভ্রতা, আপনি কি আমায় হেল্প করবেন? কেনাকাটি একটু হেল্প করবেন? সাদাফের মুখে নিজের নাম শুনে চমকে উঠল শুভ্রতা। তটস্থ হয়ে সাদাফের দিকে তাকাতেই বুঝতে পারল দারুণ বোকামো করেছে সে। সাদাফ যে আরবদের স্পেস দেওয়ার জন্যই বেরিয়ে যাচ্ছে তা বুঝে নিজেরও কিছু একটা বাহানা দেওয়া উচিত ছিল। মনে মনে নিজেকে হাজারটা বকা দিয়ে জোরপূর্বক হাসি দিয়ে উঠে দাঁড়ালো শুভ্রতা। শেফার দিকে তাকিয়ে হেসে বলল, তোমরা গল্প করো আপু, রাতের রাস্তাটা বেশ ভালো লাগে আমার, আমি বরং ওনার সাথে হেঁটে আসি, কেমন? ক্যাফে থেকে বেরিয়ে রাস্তা ধরে হাঁটছে সাদাফ শুভ্রতা। দুজনের মাঝে বিষাক্ত নীরবতা। সাদাফ পকেটে হাত ঢুকিয়ে চুপচাপ হেঁটে চলেছে। দৃষ্টি সামনের দিকে স্থির হলেও বেহায়া মনটা শুভ্রতার দিকেই ছুটে চলেছে ক্রমাগত। শুভ্রতার ফর্সা গায়ে কালো জামা, খোলা চুল, গাঢ় কাজলে ঢাকা চোখ, সবই যেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তার মন। শুভ্রতার মনে হাজারো অস্বস্তি। সাদাফের জায়গায় অন্য কেউ হলে সহজেই কথা বলতে পারত, নিঃসংকোচে হাঁটতে পারত, কিন্তু কি আশ্চর্য, যার সাথে সংকোচহীন সম্পর্কে বেঁধে আছে তার কাছেই নিঃসংকোচ হতে পারছে না সে। 5-10 মিনিট নিঃশব্দ থেকে কিছুটা ফাঁকা রাস্তায় এসে কথা বলল সাদাফ। কেমন আছেন শুভ্রতা? নীরবতা ভেঙে সাদাফের এই প্রশ্নে চমকে উঠল শুভ্রতা। বাম পাশের চুলগুলো কানে গুজে নিয়ে মৃদু স্বরে বলল, ভালো আছি, আপনি? আমি সবসময় ভালো থাকি, আপনি কি খুব বেশি অস্বস্তি ফিল করছেন? সাদাফের কথা শেষ না হতেই একটা গাড়ি শুভ্রতার পাশ কেটে খুব স্পিডে বেরিয়ে এলো। সাদাফ খুব সাবধানে শুভ্রতার অন্য পাশে গিয়ে দাঁড়ালো। শুভ্রতাকে ফুটপাতের ভেতর দিকে হাঁটতে দিয়ে নিজে রাস্তার পাশ ঘেঁষে হাঁটতে লাগলো। সাদাফের এই ছোট্ট যত্নটাও যেন শুভ্রতার মনে হাজারো ভালো লাগার পরশ কেটে গেল। আর চোখে ল্যাম্পপোস্টের হলদে আলোয় সাদাফকে দেখতে চেষ্টা করলো শুভ্রতা। তবে দুজন পাশাপাশি হাঁটতে থাকায় সাদাফের সবটা দেখতে পেল না শুভ্রতা।
চোখে শুধু ধরা পড়ল সাদাফের ফর্সা গালের খোঁচা খোঁচা দাড়ি, কালচে লাল ঠোঁট আর কোনোই পর্যন্ত ভাঁজ করে রাখা খয়েরি শার্টের হাতা, আর হ্যাঁ, ফর্সা হাতের কবজির খানিকটা উপরে কুচকুচে কালো তিল। সেই তিলটার দিকে সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে রইল শুভ্রতা। ঘড়ির সাদা বেল্টের খানিক উপরে তিলটা কেমন নিঃসংকোচে নিজের সৌন্দর্য প্রকাশ করতে দেখে খানিকটা হিংসে লাগলো শুভ্রতার। সাদাফ ছোট্ট নিঃশ্বাস ফেলে আবারও কথা বলল। আপনি যে অস্বস্তি ফিল করছেন তা আমি বেশ বুঝতে পারছি। আপনার অস্বস্তি দেখে আমারও অস্বস্তি লাগছে। আপনার কাজিনের সাথে আরাফের বিয়েটা হয়ে গেলে হয়তো মাঝে মাঝে মুখোমুখি হতে হবে আমাদের। তাই বলছিলাম প্লিজ ইজি হওয়ার চেষ্টা করুন। আমাদের সাথে যে ঘটে গেছে তা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আপনি অন্য কারোর সাথে জড়িয়ে থাকতে পারেন, আর থাকাটাও স্বাভাবিক। আমি এই বিষয়ে কোনো রকম প্রশ্ন করব না আপনাকে, না কোনো রকম জবাবদিহি চাইব। আপনার উপর অধিকারও খাটাবো না। আপনি আপনার মতোই চলুন। এত ভয় বা অস্বস্তির কিছুই নেই, নয়তো ব্যাপারটা ধীরে ধীরে আরও বেশি ক্রিটিক্যাল হয়ে যাবে। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। সুব্রতা মাথা নাড়ল। সাদাফ হেসে বলল, এখনো অস্বস্তি ফিল করছেন? সুব্রতা আর চোখে তাকালো, হালকা হেসে বলল, হালকা, তবে ধীরে ধীরে কেটে যাবে। সাদাফ ঠোঁট টিপে হাসলো। সুব্রতার বলতে ইচ্ছে করলো, আরেকবার হাসুন না প্লিজ। আচ্ছা, এই লোকটা এত সুন্দর করে হাসে কেন কেন? কিছুটা সামনে এগোতেই ফুচকার স্টল চোখে পড়লো। সাদাফ আর চোখে সুব্রতাকে নিয়ে বলল, ফুচকা খাবেন? সুব্রতা মুখে হাসি ফুটিয়ে চট করে বলে উঠল, অবশ্যই। কথাটা বলে ফেলে জিভ আটকে ফেললো সুব্রতা। সাদাফের কথাটা একদমই মনে ছিল না তার। জোরপূর্বক হাসি দিয়ে বলল, না মানে আসলে। সাদাফ হেসে ফেলল, ঠোঁট টিপে হাসলো আর বলল, চলুন ম্যাডাম। নিজেকে হাজার খানেক বকা দিয়ে সাদাফের পেছনে পেছনে ফুচকার স্টলের সামনে দাঁড়ালো সুব্রতা। সাদাফ এক প্লেট ফুচকার অর্ডার করতে ভ্রু কুঁচকে প্রশ্ন করলো সুব্রতা, এক প্লেট কেন? আমি ফুচকা খাই না। তাই বলে আমি একা একা খাবো? চলুন, আমিও খাবো না। সাদাফ তাড়াহুড়ো করে বলল, তা কেন হবে? অর্ডার তো দেওয়া হয়ে গেছে সুব্রতা। তাছাড়া আমি ঝাল তেমন খেতে পারি না। আপনি খান, সমস্যা নেই। সুব্রতা স্পষ্ট গলায় বলল, বললাম তো খাবো না, চলুন। সাদাফ সুব্রতার মুখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা বেশ, চলুন, আমিও যাচ্ছি। সুব্রতা সামনের দিকে হাঁটা দিয়ে বলল, বললাম তো খাবো না। সাদাফ ফুচকাওয়ালাকে অযথা এক প্লেটের দাম দিয়ে সুব্রতার পেছনে ছুটল। পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, আপনি খুব জেদি সুব্রতা। সুব্রতা হেসে বলল, সাদাফ হুট করেই বলে ফেলল, তবে কি আমাকে ব্যাচেলর টাইপ মনে হয়? সাদাফের এমন প্রশ্নে থতমত খেয়ে গেল সুব্রতা। সাদাফও নিজের অস্বস্তিকর প্রশ্নটা বুঝতে পেরে অন্যদিকে চোখ ঘোরালো। শিট, কী সব বলছে সে। এরপর দুজনেই চুপ। তাদের এই নিশ্চুপতা কাটিয়ে ফোন বেজে উঠল তুমুল শব্দে। সাদাফ নিজের ফোনটা চেক করে নিয়ে বলল, আমারটা তো নয়, হয়তো আপনার ফোন বাজছে সুব্রতা। সুব্রতা তাড়াহুড়ো করে ফোন রিসিভ করতে ওপাশ থেকে ফিসফিস করে উঠল শেফা। সুব্রতা ছোট করে বলল, ঘড়ির কাঁটা ছুটে চলেছে নিঃসংকোচ। রাতের অন্ধকারটাও গাঢ় থেকে গাঢ়তর হয়ে চলেছে। ল্যাম্পপোস্টের হলদে আলোয় জমাট বেঁধেছে এক ঝাঁক জঙ্গলি কুয়াশা। সাততলার উপর থেকে আলো আর কুয়াশার সেই অদ্ভুত খেলাই দেখছে সাদাফ। চারিদিকে বিষাক্ত নীরবতা। সেই নীরবতা কাটিয়ে জমাট অন্ধকারের কালো কাঁথায় গা ঢেকে থেকে থেকে অদ্ভুত কর্কশ কণ্ঠে গুঙিয়ে উঠছে রাস্তার পাশের ওই ল্যাংলা কুকুরটা। তার সাথে গুঙিয়ে উঠছে সাদাফের মন। রাতের এই অন্ধকারে আকাশে উদ্দেশ্যহীন বিচরণ করে একটা কথাই ভাবছে সাদাফ, এই যান্ত্রিক শহরে রাতটা কি ভীষণ ভয়াবহ। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে কফির কাপে চুমুক দিল সাদাফ। ব্যালকনির এক কোণে রাখা ইজি চেয়ারটায় গা এলিয়ে দিয়ে আবারও অন্ধকার আকাশে চোখ রাখল। আকাশটাকে আকাশ নয়, মস্ত এক কালো চাদর বলে বোধ হচ্ছে আজ। আর সেই কালো চাদরে অসাবধানতায় হঠাৎ ছিটকে পড়া সাদা রঙের মতো থোকা থোকা তারার মেলা। তারাগুলোকে আজ ঠিক তারা বলে মনে হচ্ছে না সাদাফের। মনে হচ্ছে ওগুলো তারা নয়, সুব্রতার হাস্যোজ্জ্বল ঝকঝকে দাঁত। হঠাৎ চমকে উঠে আর চোখে তাকানো মায়াবী চোখের অদ্ভুত শুভ্রতা। ওই চাঁদটাও চাঁদ নয়, শুভ্রতার কপালে পরা টিপ। আর জমাট অন্ধকারগুলো অন্ধকার নয়, শুভ্রতার মেঘ বরণ চুল। আজ আকাশটাও আকাশ নয়, সমস্তই শুভ্রতার মায়াবী মুখ। কথাগুলো ভেবেই চোখ বুজে সাদাফ।
হঠাৎই চমকে উঠে সে চোখ খুলে তাকায়। ছি, কী সব ভাবছে সে? কোনো মেয়েকে এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে ভাবাটা যে অন্যায় বই কিচ্ছু নয়। ব্রেনের সেই ন্যায় পরায়ণতায় খেপে যায় সাদাফের মন। তুমুল প্রতিবাদ করে বলে, একদমই অন্যায় নয়, একদমই না। সুব্রতা তো বাকি মেয়েদের মতো অন্য মেয়ে নয়, সে তো তার নিজের স্ত্রী, ধর্মের গুণে স্ত্রী। মনের কথাটাকে ঠিক পাত্তা দেয় না সাদাফ। যে সম্পর্কটার কোনো ভিত্তি নেই সেই সম্পর্কটাকে অযথা টেনে কি লাভ। সাদাফ দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। কফি কাপটাকে টেবিলের উপর রেখে এক ঝাঁক অলসতা নিয়ে নেতিয়ে পড়ল বিছানায়। আজ সন্ধ্যায় সুব্রতাকে ডিভোর্সের কথাটা বলতে গিয়েও বার কয়েক আটকে গিয়েছে সে। কেন জানে না গলা ডেঙিয়ে শব্দটাকে জিহ্বা পর্যন্ত আনতেই পারেনি সে। বারবার মনে হয়েছে যেমন চলছে চলুক না, কি দরকার আগ বাড়িয়ে ঘাটতে যাওয়ার। কিন্তু তা বলে কি চলে? সুব্রতাকে তো মুক্তি দিতে হবে তার। এই অদ্ভুত সম্পর্কের বেড়া জালে জড়িয়ে থেকে পিষ্ট হই বা কি লাভ? কোনো লাভই নেই, কিচ্ছুটি না। ঘড়িতে একটার পর একটা বাজতেই চমকে উঠল সুব্রতা। বার কয়েক এপাশ ওপাশ করে কম্বলে মুখ লুকিয়ে চুপ করে পড়ে রইল খানিকক্ষণ। তারপর আবারও পাশ ফিরল। মুখ দিয়ে চয়ের মতো শব্দ করে বিরক্তি প্রকাশ করেই উঠে বসল। ডান পাশের দেয়ালে তাকিয়ে ঘড়ি দেখল 1:15। এই মধ্যরাতেও ঘুম নামক জিনিসটা ধরা দিচ্ছে না সুব্রতার চোখে। বারবার মনে হচ্ছে সাদাফের কথা, তাদের এই সম্পর্কের ভবিষ্যতের কথা। কিভাবে কি হবে এবার? ঠিক কোথায় গিয়ে ঠেকবে তারা? আচ্ছা, সাদাফের কি গার্লফ্রেন্ড আছে? নিশ্চয় আছে। এমন একটা ছেলের গার্লফ্রেন্ড থাকবে না, এমনটা ভাবাও এক ধরনের বোকামো। আচ্ছা, সাদাফের গার্লফ্রেন্ডের নাম কি পৃথা? সেদিন রাতে এই মেয়েটার নামটাই তো বলেছিল সাদাফ। নিজের এমন ভাবনায় নিজেই বিরক্ত হলো সুব্রতা। ফু দিয়ে সামনের চুলগুলো উড়িয়ে দিয়ে জোরে জোরে বলল,